আজ তোমাদের ফ্রিকশন চ্যাপ্টারটা শুরু হবে। লজ অফ মোশনে তোমরা মোট 3 ধরনের ফোর্স পড়েছিলে। একটা হচ্ছে টেনশন, একটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন, আর একটা হচ্ছে স্প্রিং ফোর্স। ফ্রিকশনও হচ্ছে ওই রকমই একটা ফোর্স। যদি তুমি ফ্রিকশনকে একটা ফোর্সের এক্সাম্পল হিসেবে যদি কনসিডার করো, তাহলে ফ্রিকশনটাকে কিন্তু লজ অফ মোশনেই রাখা উচিত। কিন্তু অনেক বইয়ে ফ্রিকশনকে একটা আলাদা চ্যাপ্টার দেওয়া, মানে আলাদা চ্যাপ্টার হিসেবে পড়ানো হয় ফ্রিকশনকে। তো লজ অফ মোশনের আন্ডারে ফ্রিকশন থাকবে নাকি আলাদা চ্যাপ্টারে থাকবে, এটা নিয়ে মাথা ব্যথা করে তোমাদের লাভ নেই। ফ্রিকশন তো তোমাদেরকে পড়তেই হবে। এমন তো কোনো ব্যাপার নেই যে লজ অফ মোশনে থাকলে তোমাকে কম পড়তে হবে, বা ফ্রিকশন নিয়ে যদি আলাদা চ্যাপ্টার করো তাহলে তোমাকে বেশি পড়তে হবে, এরকম ব্যাপার নেই। তোমাকে প্রত্যেকটা জিনিস কিন্তু পড়তে হবে। ফ্রিকশন, যাদের লজ অফ মোশন ভালো করে পড়া আছে তার কাছে ফ্রিকশনটা কোনো ব্যাপারই না। ফ্রিকশনের নিজস্ব কিছু থিওরি রয়েছে, সেই থিওরিগুলো যদি জানা থাকে, আর কেউ যদি ভালো করে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারো, ফ্রি বডি ডায়াগ্রামের সমস্ত কনসেপ্ট যদি ভালো করে কারো ক্লিয়ার থাকে, তাহলে ফ্রিকশন চ্যাপ্টারে নতুনত্ব কিচ্ছু লাগবে না। পুরো পুরো জিনিসগুলো রিভাইজ হবে, শুধু একটা এক্সট্রা ফোর্স ফ্রিকশন অ্যাড হবে। লজ অফ মোশনে তোমরা যতগুলো ফ্রি বডি ডায়াগ্রাম করেছিলে, সেখানে যতগুলো ডায়াগ্রাম ছিল, সেখানে প্রত্যেকটা সারফেস কিন্তু স্মুথ ছিল। দেখো, প্র্যাকটিক্যালি তো কোনো সারফেসই স্মুথ হয় না, প্রত্যেকটা সারফেস কিন্তু প্র্যাকটিক্যালি রাফ হয়। তাহলে রাফ যদি সারফেস থাকে তাহলে অবভিয়াস ব্যাপার সেখানে ফ্রিকশন থাকবে। এখন ফ্রিকশন ফোর্স কত হয়, ফ্রিকশন ফোর্সের ডিরেকশন কি হয়, ফ্রিকশন কাকে বলে, ফ্রিকশন কত রকমের হয়, ফ্রিকশন ফোর্সের অ্যাপ্লিকেশন কি কি রয়েছে, ফ্রিকশনের ফ্রিকশন থাকলে অসুবিধা কি হয়, ফ্রিকশন থাকলে ভালো ভালো কি কি দিক আছে ফ্রিকশনের, সেই জিনিসগুলো কিন্তু ফ্রিকশন চ্যাপ্টারেই পড়ানো হবে। ঠিক আছে, চলো আজকে আমাদের পড়া শুরু করছি। দেখো, তোমরা নিউটনস ফার্স্ট ল কি পড়েছিলে? নিউটনস ফার্স্ট লতে কি ছিল? ফার্স্ট ল হচ্ছে আমার ল অফ ইনার্সিয়া। ল অফ ইনার্সিয়াতে দুটো ইনার্সিয়া ছিল, একটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট, একটা হচ্ছে ইনার্সিয়া অফ মোশন। ইনার্সিয়া অফ রেস্ট মানে কি, যে অবজেক্ট রেস্টে থাকবে সে আজীবনকাল রেস্টেই থাকতে চায়, এটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট। আর ইনার্সিয়া অফ মোশন মানে কি, যদি কোনো একটা অবজেক্ট কোনো একটা স্পেসিফিক ডাইরেকশনে কোনো একটা কনস্ট্যান্ট কোনো একটা ভেলোসিটি নিয়ে যদি চলতে শুরু করে, তাহলে আজীবনকাল সে সেই কনস্ট্যান্ট ভেলোসিটিটা মেনটেন করবে, এটা হচ্ছে ইনার্সিয়া অফ মোশন। এখন ধরো আমি একটা সারফেস যদি ড্র করি, সাপোজ করো এই ব্লকটাকে ভি ভেলোসিটি দেওয়া হলো। এই ব্লকের ভেলোসিটি যদি ভি হয়, তাহলে এই ব্লকের কি উচিত, আজীবনকাল এই ব্লকটা এই স্ট্রেট লাইন বরাবর ভি ভেলোসিটিতেই যাবে। কিন্তু প্র্যাকটিক্যালি কি হয়, প্র্যাকটিক্যালি দেখা গেছে যখন তুমি কোনো একটা ব্লককে কোনো একটা সারফেসের উপরে কোনো একটা স্পেসিফিক ভেলোসিটি নিয়ে যদি স্লাইড করিয়ে দাও, তাহলে একটা স্পেসিফিক ডিস্টেন্স পরে গিয়ে অবজেক্টটা রেস্টে চলে আসে, অর্থাৎ ভেলোসিটিটা জিরো হয়ে যায়। কিন্তু প্র্যাকটিক্যালি কি হওয়া উচিত ছিল? প্র্যাকটিক্যালি লজ অফ তোমার ইনার্সিয়া অফ মোশন কি বলছে, তুমি যদি একবার কোনো একটা অবজেক্টকে যদি ভি ভেলোসিটি দিয়ে দাও, তাহলে আজীবনকাল তার ভেলোসিটি ভি থাকবে, তার তো রেস্টে আসা উচিত নয়। কারণ তোমার ফার্স্ট লতে কি বলা আছে, যদি কোনো একটা অবজেক্ট মোশনে থাকে, তাকে যদি দাঁড় করাতে হয়, তাহলে বাইরে থেকে ফোর্স লাগাতে হবে। এখন দেখো, তাহলে হিসাব মতো এর ভেলোসিটি এতটা ডিস্টেন্স পরে গিয়েও ভি হওয়া উচিত ছিল। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে এই ব্লকটা আলটিমেট রেস্টে চলে আসে, এই ব্লকটা আলটিমেট রেস্টে চলে আসে। তার মানে যে মোশনে ছিল সে হঠাৎ করে রেস্টে চলে এসছে, কথাটার মানে কি? যে মোশনে ছিল সে হঠাৎ করে রেস্টে চলে এসছে, কথাটার মানে কি? নিশ্চয়ই বাইরে থেকে একটা ফোর্স লেগেছে, তাই তো মোশনে থাকা অবজেক্ট রেস্টে চলে এসেছে। এখন বাইরে থেকে কি ফোর্স লেগেছে? অবভিয়াস ব্যাপার, ফ্রিকশন লেগেছে এখানে। কারণ লজ অফ মোশনে, আমরা আবার বলছি, লজ অফ মোশনে যতগুলো সারফেস আমরা পড়েছিলাম সেগুলো স্মুথ ছিল। স্মুথ থাকার জন্য সেখানে কিন্তু কোনো ফ্রিকশন লাগেনি। এটা কখন পসিবল? যখন আমার সারফেস আমার স্মুথ হবে। কিন্তু প্র্যাকটিক্যালি সমস্ত সারফেস কি হয়ে যায়, রাফ হয়ে যায়। রাফ থাকার জন্য একটা অ্যাডিশনাল ফোর্স লাগে, ফ্রিকশন। আর সেই ফ্রিকশন ফোর্সটাই মোশনে থাকা কোনো একটা অবজেক্টকে রেস্টে নিয়ে চলে আসে। বোঝা গেছে? এবারে আমি আরো একটা এক্সাম্পল দিতে পারি। সাপোজ করো এটা হচ্ছে গ্রাউন্ড, এখানে একটা হেভি ব্লক রাখা আছে। সাপোজ করো এই ব্লকটার ওয়েট হচ্ছে 100 কেজি, এই ব্লকটার ওয়েট হচ্ছে 100 কেজি। 100 কেজির বড় ব্লক গ্রাউন্ডে রাখা আছে। এবারে তুমি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করছো,
বাইরে থেকে তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো। সাপোজ করো তুমি ফোর্স অ্যাপ্লাই করছো 200 নিউটন, তুমি বাইরে থেকে 200 নিউটন ফোর্স লাগিয়েছো। এখন 200 নিউটন ফোর্স লাগিয়ে দেখা গেল যে ব্লকটাকে তুমি সরাতেই পারলে না। এখন আবার নিউটনস ফার্স্ট ল কি বলছে, যদি কোনো একটা অবজেক্ট রেস্টে থাকে এবং তাকে যদি মোশনে নিয়ে আসতে হয় তাহলে বাইরে থেকে ফোর্স লাগাতে হবে। এখন তুমি বাইরে থেকে একটা হিউজ বড় ব্লক ছিল 100 কেজি, তো বাইরে থেকে তুমি 200 নিউটন ফোর্স লাগিয়েছো, তা সত্ত্বেও ব্লকটা কিন্তু নড়লো না। এর মানেটা কি, ফোর্স যদি তুমি লাগাও তাহলে রেস্টে থাকা কোনো একটা অবজেক্ট মোশনে আসবে। এটা তো ল অফ মোশন, তোমার নিউটনস লতে বলা আছে, ফার্স্ট লতে বলা আছে। কারণ স্টেট অফ মোশনকে যদি চেঞ্জ করতে হয়, রেস্টে থাকা অবজেক্টকে যদি মোশনে নিয়ে আসতে হয়, বা মোশনে থাকা কোনো একটা অবজেক্টকে যদি রেস্টে নিয়ে আসতে হয়, বাইরে থেকে ফোর্স লাগাতে হবে। বাইরে থেকে এইখানে ফোর্স লাগছিল না, ফ্রিকশন ছিল না। যখন লজ অফ মোশন পড়েছিলাম সেখানে ফ্রিকশন পড়িনি, ফোর্স বাইরে থেকে লাগেনি, ফ্রিকশন বাইরে থেকে লাগেনি। তাই জন্য যে রেস্টে আছে সে আজীবনকাল, সরি, যে মোশনে আছে সে আজীবনকাল তার মোশনটা কন্টিনিউ করেছে, কনস্ট্যান্ট ভেলোসিটি তার মোশন কন্টিনিউ করেছে। কিন্তু প্র্যাকটিক্যালি সমস্ত সারফেস রাফ ছিল বলে, প্র্যাকটিক্যালি সমস্ত সারফেস রাফ থাকে বলে বাইরে থেকে ফ্রিকশন লাগছে, আর সেই ফ্রিকশনই মোশনে থাকা কোনো একটা অবজেক্টকে রেস্টে নিয়ে এসেছে, অর্থাৎ ভেলোসিটিটা ভি থেকে কমে 0 হয়ে গেছে, তাই রেস্টে চলে এসেছে। এখন 100 কেজির ব্লককে বাইরে থেকে ফোর্স লাগাচ্ছি, ফোর্স লাগানোর পরেও এই ব্লককে সরানো পসিবল হচ্ছে না। তার মানে কি, নিশ্চয়ই নেট ফোর্স 0 হচ্ছে, যেহেতু অবজেক্ট সরছে না, যেহেতু অবজেক্ট এখানে সরছে না, তার মানে অবজেক্ট রিমেন অ্যাট রেস্ট। তার মানে ইনিশিয়ালি অবজেক্ট রেস্টে ছিল, ফাইনালিও অবজেক্ট রেস্টে আছে, তার মানে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0 হয়েছে। ভেলোসিটি চেঞ্জ হয়নি, মানে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0। আর আমরা জানি লজ অফ মোশনে আমরা পড়েছিলাম ফোর্স ইজ ইকুয়াল টু কি হয়, মাস ইনটু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন 0 মানে ফোর্স 0। তার মানে বাইরে থেকে তুমি ফোর্স লাগালেও, বাইরে থেকে ফোর্স লাগিয়ে তুমি অবজেক্টটাকে এইদিকে সরানোর চেষ্টা করেছো, কিন্তু অপোজিট দিক থেকে একটা ফোর্স লেগেছে, দিয়ে সে নেট ফোর্সটাকে 0 করে দিয়েছে। তাহলে নিশ্চয়ই অপোজিট দিকে একটা ফোর্স লেগেছে, অপোজিট দিকে একটা ফোর্স লেগেছে, যে ফোর্সটা এই 200 নিউটনকে ব্যালেন্স করে দিয়েছে। ওই ফোর্সটাই কিন্তু এখানে ফ্রিকশন ফোর্স, যেটাকে আমি স্মল এফ দিয়ে রিপ্রেজেন্ট করব। আর অবশ্যই এই ফ্রিকশন ফোর্সের ভ্যালুটাও আমার 200 নিউটন হবে। তাহলে এই হচ্ছে ফ্রিকশনের বেসিক কনসেপ্ট। এবারে ডেফিনেশনটাতে আসি। ডেফিনেশন কি বলছে দেখো, কি বলছে, ফ্রিকশন ইজ এ কন্ট্যাক্ট ফোর্স। অবশ্যই ফ্রিকশন হচ্ছে একটা কন্ট্যাক্ট ফোর্স। কেন কন্ট্যাক্ট ফোর্স, যদি এই ব্লক আর এই গ্রাউন্ডের মধ্যে কন্ট্যাক্ট যদি না থাকতো তাহলে কিন্তু ফ্রিকশন লাগতো না। পরে আলোচনা করছি যে কেন ফ্রিকশন। দেখো আমি তোমাকে বোঝাই, কি করে বোঝাই। ধরো এই রিমোটটা আছে, আর হাতে আমি রিমোটটাকে রেখেছি। আমি এখন ঠেলার চেষ্টা করছি, আমি অল্প ফোর্স দিচ্ছি কিন্তু রিমোট সরছে না। তার মানে নিশ্চয়ই সরছে না মানে কি, ইনিশিয়ালি 0 ছিল, ফাইনালিও 0 আছে, তার মানে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0। অ্যাক্সিলারেশন 0 মানে নেট ফোর্স ইজ ইকুয়াল টু 0। বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করলেও অপোজিট দিকে একটা ফোর্স লাগছে, যে আমার এই ফোর্সকে ক্যান্সেল করে দিচ্ছে, সেটাই হচ্ছে ফ্রিকশন। এখন যদি হাতের সঙ্গে এই রিমোটের যদি কন্ট্যাক্ট না থাকতো তাহলে কি ফ্রিকশন লাগতো? এই হাতের সঙ্গে রিমোটের যদি কোনো কন্ট্যাক্ট না থাকতো তাহলে কি ফ্রিকশন লাগতো? লাগতো না। তাহলে ফ্রিকশনকে যদি লাগতে হয়, ফ্রিকশন যদি লাগাতে হয়, তাহলে অবশ্যই অবজেক্ট দুটোর মধ্যে কন্ট্যাক্ট থাকাটা খুব প্রয়োজন। তাহলে তাহলে অবজেক্টের মধ্যে কন্ট্যাক্ট থাকাটা খুব প্রয়োজন। তাহলে ফ্রিকশন লাগতে গেলে অবজেক্ট দুটোর মধ্যে কন্ট্যাক্ট ইজ মাস্ট। কন্ট্যাক্ট না থাকলে কিন্তু ফ্রিকশন লাগবে না। তাই জন্য এখানে বলা আছে ফ্রিকশন ইজ এ কন্ট্যাক্ট ফোর্স that opposes the relative motion, that opposes the relative motion or the tendency of motion of one surface over another surface in contact with it। দুটো সারফেস যদি একে অপরের সাথে কন্ট্যাক্টে থাকে আর সারফেস দুটোর মধ্যে যদি রিলেটিভ মোশন হয়, দুটো অবজেক্টকে আমি একটার উপর একটা রেখেছি, ঠিক আছে, আর একটা অবজেক্টের উপর আর একটা অবজেক্টকে রেখে যদি একটার সাপেক্ষে একটাকে আমি যদি মুভ করানোর চেষ্টা করি বা রিলেটিভ মোশন তৈরি করার যদি চেষ্টা করি, তাহলে ফ্রিকশন নামে একটা কন্ট্যাক্ট ফোর্স লাগে। ফ্রিকশন নামে একটা কন্ট্যাক্ট ফোর্স লাগে, যে কন্ট্যাক্ট ফোর্স এই রিলেটিভ মোশনকে কিন্তু অপোজ করে। বারবার ধরে বলছি একটা জিনিস খেয়াল রাখবে, ফ্রিকশন হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। ফ্রিকশন কি করে না, ফ্রিকশন রিলেটিভ মোশনকে অপোজ করে, ঠিক আছে। কার রিলেটিভ মোশন অপোজ করবে? যে দুটো অবজেক্ট কন্ট্যাক্টে আছে
যে দুটো অবজেক্ট কন্ট্যাক্টে আছে, আর ওই কন্ট্যাক্টে থাকা দুটো অবজেক্টের মধ্যে যদি রিলেটিভ মোশন তৈরি করার চেষ্টা যদি করি, তাহলে একটা ফোর্স লাগবে যেটাকে ফ্রিকশন বলে, সেই ফোর্সটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। এই কন্ট্যাক্ট ফোর্স আমার রিলেটিভ মোশনকে অপোজ করার চেষ্টা করবে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ফ্রিকশনের বেসিক ধারণা, নিজের মতো করে নোট করে নেবে। হ্যাঁ, ফ্রিকশন কি এটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এবারে বুঝতে হবে ফ্রিকশনের কারণ কি, ফ্রিকশন তৈরি কিসের জন্য হয়। দেখো, প্র্যাকটিক্যালি সমস্ত সারফেস কিন্তু রাফ হয়। তুমি সাধারণ চোখে যেটাকে স্মুথ সারফেস দেখছো সেটা কিন্তু প্র্যাকটিক্যালি স্মুথ নয়, সেটা কিন্তু তার মধ্যেও কিন্তু রাফনেস রয়েছে। এখন সেই রাফনেসটাকে যদি অবজার্ভ করতে হয় তাহলে তোমাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, তবে তুমি রাফনেসটাকে অবজার্ভ করতে পারবে। এখন ফ্রিকশন কেন তৈরি হয় এই সম্পর্কিত দু ধরনের থিওরি রয়েছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরি, একটা হচ্ছে মডার্ন থিওরি। ক্লাসিক্যাল থিওরিতে যখন তুমি পড়বে সেখানে বলা আছে যে তুমি সাধারণ, দেখো তোমাদের বাড়িতে তোমাদের অনেকের বাড়িতেই মোটামুটি মার্বেলের পাথর রয়েছে, মানে মার্বেল পাথরের মেঝে রয়েছে, কারো বাড়িতে সিমেন্টের মেঝে রয়েছে, তুমি দেখছো সেটা স্মুথ, কিন্তু তুমি যদি শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখো, পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে দেখো, তাহলে সেই স্মুথ, সেটা কিন্তু স্মুথ নয়, তার মধ্যে কিন্তু ইরেগুলারিটিস রয়েছে। ঠিক আছে, সাপোজ করো আমি একটা ফ্লোর ড্র করছি, এটা হচ্ছে ফ্লোর, এখানে একটা ব্লক আছে, এই ব্লককে ভি ভেলোসিটি দিয়ে ঠেলে দেওয়া হলো। ঠিক আছে, তুমি দেখছো এখানে স্মুথ রয়েছে, ব্যাপারটা কিন্তু স্মুথ নয়। কেন স্মুথ নয়? তুমি যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখবে তখন সারফেসটা দেখতে এরকম এবড়ো খেবড়ো ধরনের হয়। আর এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডও কিন্তু স্মুথ নয়, গ্রাউন্ডও কিন্তু এরকম এবড়ো খেবড়োই হবে। এই গ্রাউন্ডও কিন্তু এরকম এই এবড়ো খেবড়ো হবে। এগুলোকে বলা হয় ইরেগুলারিটিজ অফ সারফেস। তুমি এটাকে অবজার্ভ করতে পারবে না, এটাকে অবজার্ভ করতে গেলে তোমাকে পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। এখন এই ইরেগুলারিটিজ অফ সারফেস ইন্টারলক হয়ে যায়, এরকম ভাবে ইন্টারলক হয়ে যায়। ইন্টারলক হয়ে যাওয়ার জন্য ফ্রিকশনটা তৈরি হয়। এবার একটু পড়ে দেখছি কি বলছে, দেখো বলছে অল সারফেস নো ম্যাটার হাউ স্মুথ দে লুক, they have tiny irregularities or roughness called microscopic hills and valleys। ঠিক আছে, এটা কি মাইক্রোস্কোপিক হিলস অ্যান্ড ভ্যালিজ বলছে। when two surface come in contact these irregularities interlock with each other, এই irregularities গুলো একে অপরের সঙ্গে ইন্টারলক হয়ে যায়। to make the body move we need extra force to overcome this interlocking। এই যে ইন্টারলক হয়ে গেছে এর পরেও তোমাকে যদি মুভ করাতে হয় তাহলে ইন্টারলকিংটাকে ব্রেক করতে হবে। ইন্টারলকিংকে যদি ব্রেক করতে হয় তাহলে তোমাকে বাইরে থেকে ফোর্স লাগাতে হবে, বাইরে থেকে তোমাকে ফোর্স লাগাতে হবে, বাইরে থেকে তোমাকে ফোর্স লাগাতে হবে। we need extra force to overcome this interlocking। this explains why rough surface have more friction than smoother one। তুমি যেটাকে স্মুথ দেখছো তার মধ্যেও ফ্রিকশন রয়েছে, সেটা কিন্তু কম। কিন্তু ধরো তুমি সেই বাড়িতে প্লাস্টার করা হয়, তুমি দেখবে এবড়ো খেবড়ো, তুমি হাত দিয়েই বুঝতে পারো, তুমি চোখে দেখেই বুঝতে পারো, তার মধ্যে তার মধ্যে ইরেগুলারিটিস আরো বেশি রয়েছে, তুমি খালি চোখেই দেখতে পাচ্ছ। তাই জন্য সেই সারফেসগুলো আরো বেশি রাফ হয়, কারণ সেইখানে মাইক্রোস্কোপিক হিলস অ্যান্ড ভ্যালিস বেশি থাকে। এক্সাম্পল, rubbing hands together feels rough because of irregularity skin surfaces। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে ক্লাসিক্যাল থিওরি কি বলছে, তুমি সাধারণ চোখে যেটাকে স্মুথ দেখছো সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্মুথ নয়। তুমি যখন পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে সেটাকে অবজার্ভ করছো তাহলে যেটাকে স্মুথ তুমি দেখছিলে তার মধ্যে কিন্তু এরকম সেখানে কিন্তু ইরেগুলারিটিস রয়েছে। এই ইরেগুলারিটিসকে বলা হয় মাইক্রোস্কোপিক হিলস অ্যান্ড ভ্যালিজ। এই মাইক্রোস্কোপিক হিলস অ্যান্ড ভ্যালিজগুলো কি হয়ে যায়, যখন দুটো অবজেক্টকে একটার উপরে একটা রাখো তখন এই যে মাইক্রোস্কোপিক হিলস অ্যান্ড ভ্যালিজগুলো ইন্টারলক হয়ে যায়। এবার এই ইন্টারলকের জন্য এর পরেও তোমাকে যদি অবজেক্টটাকে মুভ করাতে হয় তাহলে এই ইন্টারলকগুলোকে ব্রেক করতে হবে। ব্রেক করার জন্য বাইরে থেকে এক্সট্রা ফোর্স লাগবে। তাহলে এই যে এক্সট্রা ফোর্স লাগছে
কেন? এবার দেখো, যত বেশি মানে এই ফোর্সের ভ্যালু কখন বেশি হবে? যত বেশি ইরেগুলারিটিস হবে এই ফোর্সের ভ্যালু তত বেশি হবে। বোঝা গেছে? তো এটাই হচ্ছে ফ্রিকশনের জন্য বেসিক্যালি দায়ী। এবারে আসছি আমরা মডার্ন থিওরি। মডার্ন থিওরি কি বলছে? ধরো এটা হচ্ছে একটা অবজেক্ট, আর এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে? এবারে এইটা একটা মেটেরিয়াল, এটা একটা মেটেরিয়াল। এই মেটেরিয়ালের মধ্যে মলিকিউলস রয়েছে আর গ্রাউন্ডের মধ্যেও মলিকিউলস রয়েছে। এখন এই মলিকিউল আর এই মলিকিউল একে অপরের মধ্যে ইন্টারঅ্যাকশন ফোর্স কাজ করছে, আকর্ষণ বল কাজ করছে। ইন্টারঅ্যাকশন ফোর্স কাজ করার জন্য একটা বন্ড তৈরি হবে। ওই বন্ডগুলো একে অপরকে, মানে এই বন্ডগুলো তৈরি কিসের জন্য হয়েছে? অ্যাট্রাকশন ফোর্সের জন্য তৈরি হয়েছে। এবারে এটা মানে এর মলিকিউলকে যদি অ্যাট্রাক্ট করে, তাহলে মলিকিউলগুলো কি চাইবে? যে মলিকিউলগুলো এর মলিকিউল একে অপরের কাছাকাছি থাকুক। এরা কখনোই চাইবে না দূরে চলে যাক। কি বলছি বুঝতে পারছো? তাহলে আমাকে যদি মুভ করাতে হয়, তাহলে এই বন্ডগুলোকে আমাকে ব্রেক করতে হবে। যখনই এই হোয়াইট ব্লককে ঠেলে সামনের দিকে নিয়ে যাব, তখন এর মলিকিউল আর এর মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশনের জন্য যে বন্ড তৈরি হয়েছিল, সেই বন্ডগুলোকে ব্রেক করতে হবে। বন্ডগুলোকে ব্রেক করতে গেলে তো বাইরে থেকে ফোর্স লাগবে, বা সেই বন্ডই তো ফ্রিকশনের জন্য দায়ী। কারণ ওই অ্যাট্রাকশন ফোর্স কি চাইছিল? যাতে করে এই বন্ড ব্রেক না হোক, মলিকিউলগুলো একে অপরের কাছাকাছি থাকুক। যখনই বাইরে থেকে ফোর্স লাগিয়ে অবজেক্টকে মুভ করানোর চেষ্টা করছি, তখন এই বন্ডগুলো কি হচ্ছে? ব্রেক হচ্ছে। এটাই হচ্ছে মডার্ন থিওরি। একটু পড়ে দেখি কি বলছে, দেখো। বলছে ইভেন স্মুথ সারফেসেস লাইক গ্লাস অন গ্লাস শো ফ্রিকশন, সো ইরেগুলারিটিস অ্যালোন ক্যান নট এক্সপ্লেন ইট। যখন দুটো স্মুথ কাঁচকে একে অপরের রাখবে, একটার উপর একটা রাখবে, তখন তার মধ্যেও ফ্রিকশন তৈরি হয়। এখন স্মুথ কাঁচে তো ইরেগুলারিটিস কম থাকবে। তাহলে শুধুমাত্র ইরেগুলারিটি দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারবে না যে ফ্রিকশন তৈরি কেন হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য মডার্ন ভিউ, when two surfaces are in contact, the molecules of one surface attract the molecules of the other surface due to intermolecular force. এই দুটো সারফেসের এই সারফেসের মলিকিউল আর এই সারফেসের মলিকিউলের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স লাগার জন্য একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি হবে। দিস মলিকুলার অ্যাট্রাকশন রেজিস্ট রিলেটিভ মোশন and thus cause friction. These molecular attraction resist relative motion and thus cause friction. Example, a very smooth glass plate still shows friction when rubbed against another glass plate. যখন দুটো গ্লাস প্লেটকে যখন রাব করা হবে, তখন তাদের মধ্যে ফ্রিকশন লাগে। এখন তাদের মধ্যে ইরেগুলারিটিস কম থাকে। তাহলে শুধুমাত্র ওই ক্লাসিক্যাল থিওরি দিয়ে কিন্তু এক্সপ্লেন করা পসিবল নয়। এইগুলোকে এক্সপ্লেন করতে গেলে মডার্ন থিওরি লাগবে। মডার্ন থিওরিতে কি বলছে? যে দুটো মেটেরিয়ালের মলিকিউলের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স কাজ করছে, সেই ইন্টারমলিকুলার ফোর্স রিলেটিভ মোশনকে রেজিস্ট করছে। তাই জন্য যখন দুটো স্মুথ গ্লাস প্লেটকে ঘষা হবে, তখনও কিন্তু ফ্রিকশন ফোর্স লাগে। কেন না ইন্টারমলিকুলার ফোর্সই আমার ফ্রিকশন তৈরি করার জন্য দায়ী থাকে। বোঝা গেছে? তাহলে এই যে দুটো থিওরি পড়লাম, এই দুটো থিওরি নিজের ভাষাতে যতটা ছোট পারবে লিখে রাখবে, পরবর্তীকালে পড়তে তোমাদের সুবিধা হবে। চলো নোট বানিয়ে নাও। এবারে ফ্রিকশন ফোর্সের কিছু ফিচার্স, কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদের বুঝতে হবে। ফার্স্ট অফ অল, ফ্রিকশন ইজ এ কন্ট্যাক্ট ফোর্স। এই যে বললাম, ফ্রিকশন ফোর্সকে যদি লাগতে হয়, তাহলে দুটো অবজেক্টের মধ্যে কন্ট্যাক্ট থাকা কিন্তু মাস্ট। কন্ট্যাক্ট না থাকলে কিন্তু ফ্রিকশন ফোর্স লাগা পসিবলই নয়। দেখো, এটা একটা ব্লক, এটা হচ্ছে সারফেস। এবারে এই ব্লক যদি এইদিকে মুভ করে, তাহলে এর উপরে ফ্রিকশন আমার এইদিকে লাগবে, কোনো সন্দেহ নেই। কিন্তু গ্রাউন্ড আর ব্লকের মধ্যে যদি কন্ট্যাক্ট না থাকা অবস্থায় যদি এই ব্লক মুভ করে, তাহলে কি ফ্রিকশন লাগা পসিবল? এখানে কি ফ্রিকশন লাগা পসিবল? এইখানে তো ফ্রিকশন এফ নট ইকুয়াল টু 0, কিন্তু এইখানে যেহেতু কন্ট্যাক্ট নেই, তাহলে ফ্রিকশন ফোর্স লাগবেই না।
তাহলে স্মল এফ ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে ফ্রিকশন ফোর্স যদি লাগতে হয় তাহলে দুটো অবজেক্টের মধ্যে কন্ট্যাক্ট থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কন্ট্যাক্ট যদি না থাকে তাহলে ফ্রিকশন ফোর্স লাগবে না। তাহলে এইখান থেকে বোঝা গেল যে ফ্রিকশন ফোর্স ইজ কন্ট্যাক্ট ফোর্স। ঠিক আছে, এবারে পড়ি কি বলছে দেখো। বলছে ফ্রিকশন অ্যারাইজেস অনলি when two surfaces are in contact। কন্ট্যাক্ট না থাকলে কিন্তু ফ্রিকশন ফোর্স লাগা পসিবল নয়। It does not act at a distance like gravity or magnetism। গ্র্যাভিটেশনাল ফোর্স কি, দুটো অবজেক্ট এদের মধ্যে কন্ট্যাক্ট না থাকলেও এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। গ্র্যাভিটেশন তোমাদের ক্লাস 11-এ রয়েছে, একটা আলাদা চ্যাপ্টার হিসেবে রয়েছে, বা তোমরা ক্লাস 9-এ ক্লাস 8-এ গ্র্যাভিটেশন পড়েছো, যে দুটো অবজেক্ট তাদের মাসের জন্য, দুটো অবজেক্টের মধ্যে যদি মাস নামক ধর্মটি যদি থাকে, মাস নামক প্রপার্টি যদি তাদের মধ্যে থাকে, তাহলে ওই অবজেক্ট দুটো একে অপরকে অ্যাট্রাক্ট করে। দরকার নেই কানেকশন, দরকার নেই কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট না থাকলেও দুটো মাস বা দুটো বডি তাদের মধ্যে যদি মাস থাকে তাহলে তারা একে অপরের দিকে অ্যাট্রাক্ট করে। এটা গ্র্যাভিটেশনাল ফোর্স। বা ম্যাগনেটিজমে দেখেছো, বা তুমি দুটো ম্যাগনেট যদি নাও, তাদেরকে যদি টাচ নাও করাও, তাহলে দেখবে একটা ম্যাগনেটের নর্থ পোল একটা ম্যাগনেটের সাউথ পোল একে অপরকে অ্যাট্রাক্ট করে। এখানে কিন্তু কন্ট্যাক্টের কোনো প্রয়োজন হয় না। তাই জন্য যেহেতু গ্র্যাভিটি আর মানে গ্র্যাভিটেশনাল ফোর্স আর ম্যাগনেটিজমের বা ম্যাগনেটিক ফোর্সের মধ্যে কোনো কন্ট্যাক্ট দরকার হয় না, কন্ট্যাক্ট না থাকা অবস্থাতেও গ্র্যাভিটেশনাল ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স কাজ করে, তাই জন্য এগুলো নন কন্ট্যাক্ট ফোর্স। কিন্তু ফ্রিকশনকে যদি লাগাতে হয়, ফ্রিকশন যদি লাগতে হয়, তাহলে দুটো অবজেক্টের মধ্যে কন্ট্যাক্ট থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাই জন্য ফ্রিকশন ফোর্স হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। দ্যাটস ওয়াই ফ্রিকশন ইজ কল্ড এ কন্ট্যাক্ট ফোর্স। দেখো নর্মাল রিঅ্যাকশন কিন্তু কন্ট্যাক্ট ফোর্স ছিল, ফ্রিকশনটাও হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। এখন কন্ট্যাক্ট ফোর্স থেকে তোমাদের ফ্রিকশনে কিন্তু অঙ্ক দিয়ে দেয়। তোমাদেরকে একটা ফর্মুলা শিখিয়ে দিই, দাঁড়াও। এই হচ্ছে বডি, দেখো এই জায়গাতে এইখানে হচ্ছে কমন সারফেস, এটা হচ্ছে কমন সারফেস। এখন কমন সারফেসের মধ্যে কি হচ্ছে, প্রেস হচ্ছে। কমন সারফেস বরাবর একটা অবজেক্ট আর একটা অবজেক্টকে প্রেস করছে। এখানে এই ব্লক গ্রাউন্ডকে প্রেস করছে। গ্রাউন্ডকে যদি প্রেস করা হয় তাহলে এই কমন সারফেস বরাবর নর্মাল রিঅ্যাকশন লাগবে। নর্মাল রিঅ্যাকশন কোন দিকে লাগবে না, কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমার নর্মাল রিঅ্যাকশন লাগবে। তাহলে এটা হচ্ছে আমার নর্মাল রিঅ্যাকশন এন। এবারে এই অবজেক্টকে যদি আমি এই দিক বরাবর স্লাইড করাই, এই অবজেক্টকে যদি আমি এই দিক বরাবর মুভ করাই, তাহলে এর ওপরে ফ্রিকশন লাগবে। ফ্রিকশনটা কোন দিকে লাগবে না, রিলেটিভ মোশনের অপোজিট দিকে লাগবে। এখন ফ্রিকশনের ডিরেকশন কি করে বের করতে হয় পরে আসছি, আপাতত বোঝো এই ব্লককে যদি এই দিক বরাবর সরানোর চেষ্টা যদি করি, তাহলে এই দিক বরাবর আমার ফ্রিকশন লাগবে, এই দিক বরাবর আমার ফ্রিকশন লাগবে, এই দিক বরাবর ফ্রিকশন লাগবে। তাহলে এইখান থেকে বোঝা গেল, দেখো নর্মাল রিঅ্যাকশনও কিন্তু কন্ট্যাক্ট ফোর্স। নর্মাল রিঅ্যাকশন যদি লাগতে হয় তাহলে কন্ট্যাক্ট তো থাকতে হবে, এই কন্ট্যাক্ট কমন সারফেস বরাবর প্রেস করতে হবে, তবেই কিন্তু নর্মাল রিঅ্যাকশন লাগবে। তাহলে এটাও হয়ে গেল আমার কন্ট্যাক্ট ফোর্স, এটাও হয়ে গেল আমার কন্ট্যাক্ট ফোর্স, এটাও হয়ে গেল আমার কন্ট্যাক্ট ফোর্স। ফ্রিকশনও হয়ে গেল আমার কন্ট্যাক্ট ফোর্স। এখন নর্মাল রিঅ্যাকশন হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, ফ্রিকশন হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। তাহলে তোমাকে যদি কন্ট্যাক্ট ফোর্সের ম্যাগনিটিউড যদি বের করতে বলে, তখন তুমি ম্যাগনিটিউড কি লিখবে? দেখো এই দুটো যেহেতু কন্ট্যাক্ট ফোর্স, তাহলে এই দুটো ফোর্সের যে রেজাল্টেন্ট হবে সেটাকে বলছি আমরা নেট কন্ট্যাক্ট ফোর্স। ঠিক আছে, এই নর্মাল রিঅ্যাকশন কাজ করছে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে, ফ্রিকশন কাজ করছে হরাইজন্টাল ডাইরেকশনে। তাহলে নেট কন্ট্যাক্ট ফোর্স যেটা হবে, নেট কন্ট্যাক্ট ফোর্স হবে, কাজ করবে এই দিক বরাবর। ঠিক আছে,
এটা হচ্ছে ফ্রিকশন, এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ফোর্স, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ফোর্সকে আমি পি দিয়ে লিখছি আপাতত। তাহলে কন্ট্যাক্ট ফোর্স পি ইজ ইকুয়াল টু হবে রুট আন্ডার নর্মাল রিঅ্যাকশনের স্কোয়ার প্লাস ফ্রিকশনের স্কোয়ার। এইখান থেকে ডাইরেক্ট কিন্তু কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞাসা করে, ঠিক আছে? এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞাসা করবে, খেয়াল রাখতে থাকে যেন। তাহলে নর্মাল রিঅ্যাকশন আর ফ্রিকশন এই দুটো ফোর্সের যে রেজাল্টেন্ট হবে সেটাই কিন্তু আমার কন্ট্যাক্ট ফোর্সের ম্যাগনিটিউড হবে। এবারে এইখান থেকে আরেকটা তুমি ডেফিনেশন ফ্রিকশনে দিতে পারো। এটা তো ফ্রিকশন, এটা তো আমার নেট কন্ট্যাক্ট ফোর্স। এই নেট কন্ট্যাক্ট ফোর্সের যে হরাইজন্টাল কম্পোনেন্ট সেটা হচ্ছে ফ্রিকশন, এই নেট কন্ট্যাক্ট ফোর্সের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা হচ্ছে আমার নর্মাল রিঅ্যাকশন। তাহলে এখান থেকে ফ্রিকশন আর নর্মাল রিঅ্যাকশনের আরেকটা ডেফিনেশন তুমি ইজিলি বলতে পারবে। এটা হচ্ছে আমার নেট কন্ট্যাক্ট ফোর্স, তুমি ট্রায়াঙ্গেল ল লাগিয়ে বলতে পারবে বা প্যারালেলোগ্রাম ল লাগিয়ে বলতে পারছো। নর্মাল রিঅ্যাকশন আর ফ্রিকশনের যে রেজাল্টেন্ট হবে সেটা হচ্ছে আমার নেট কন্ট্যাক্ট ফোর্স, এটা হচ্ছে আমার নেট কন্ট্যাক্ট ফোর্স, এটা হচ্ছে আমার নেট কন্ট্যাক্ট ফোর্স। এখন কন্ট্যাক্ট ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্ট, দাঁড়াও, ভার্টিক্যাল কম্পোনেন্ট আর এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে আমার নর্মাল রিঅ্যাকশন, এটা হচ্ছে আমার নর্মাল রিঅ্যাকশন, আর হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে আমার ফ্রিকশন। ঠিক আছে? এই যে নেট কন্ট্যাক্ট ফোর্স, এই নেট কন্ট্যাক্ট ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে তোমার নর্মাল রিঅ্যাকশন আর হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে তোমার ফ্রিকশন। বাস এইটুকু জিনিস বুঝলেই তোমাদের হবে। আর এইখান থেকে এই নেট কন্ট্যাক্ট ফোর্সের যে ভ্যালিউ, এইখান থেকে তোমাদের ডাইরেক্ট অঙ্ক জিজ্ঞাসা করে, তাই জন্য এটা আমি ইম্পর্টেন্ট দিয়ে রাখলাম। ঠিক আছে, চলো প্রপার নোটস বানাবে। নেক্সট দেখো, ডিরেকশন অফ ফ্রিকশন। ফ্রিকশনের ডিরেকশন কি করে বের করতে হবে, বা ফ্রিকশনের ডিরেকশন কি হবে? ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ অ্যাক্ট প্যারালাল টু কমন সারফেস। ফ্রিকশনের ডিরেকশন কি হবে দেখো, যখন নর্মাল রিঅ্যাকশন করেছিলাম আমরা, তখন কি দেখেছিলাম যে দুটো অবজেক্ট, একটার উপর আর একটা অবজেক্টকে রাখা হবে, তাদের মধ্যে কমন সারফেসকে বের করতে হবে। এই অবজেক্ট দুটোর মধ্যে কমন সারফেস কি ছিল বলতো? এখানে কমন সারফেস ছিল এটা, এখানে কমন সারফেস ছিল এটা, এটা ছিল আমার কমন সারফেস। এই কমন সারফেস বরাবর অবজেক্ট দুটো যদি প্রেস করে, এদের মধ্যে প্রেসিং ফোর্স যদি থাকে বা চাপ যদি তৈরি হয় কমন সারফেসে, তাহলে নর্মাল রিঅ্যাকশন লাগবে। নর্মাল রিঅ্যাকশন কি করছিল? নর্মাল রিঅ্যাকশন এই কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার আউটওয়ার্ড ডাইরেকশনে কাজ করছিল। দেখো ফ্রিকশনও কিন্তু কমন সারফেস বরাবরই কাজ করেছে। নর্মাল রিঅ্যাকশন কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করেছে, ফ্রিকশন কিন্তু কমন সারফেসের প্যারালাল ডিরেকশনে কাজ করেছে। তাহলে একটা ফোর্স, একটা কন্ট্যাক্ট ফোর্স কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার কাজ করবে, আরেকটা কন্ট্যাক্ট ফোর্স কমন সারফেসের সঙ্গে প্যারালাল কাজ করবে। যেটা পারপেন্ডিকুলার কাজ করবে সেটাকে আমরা নর্মাল রিঅ্যাকশন বলবো, যেটা প্যারালাল কাজ করবে সেটাকে আমরা ফ্রিকশন বলবো। তাই জন্য বলা আছে যে এই কন্ট্যাক্ট ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে নর্মাল রিঅ্যাকশন, এই কন্ট্যাক্ট ফোর্সের হরাইজন্টাল কম্পোনেন্ট হবে ফ্রিকশন।
আর এখান থেকেই এই ডিরেকশনের কনসেপ্টটা এসেছে। ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ অ্যাক্ট প্যারালাল টু দ্য কমন সারফেস অফ কন্ট্যাক্ট বিটুইন টু বডিজ। দুটো অবজেক্টের মধ্যে যে কমন সারফেস তৈরি হচ্ছে সেই কমন সারফেসের প্যারালালি আমার ফ্রিকশন ফোর্স কাজ করবে। তাহলে ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ অ্যাক্ট প্যারালাল টু দ্য কমন সারফেস অফ কন্ট্যাক্ট বিটুইন টু বডিজ, ইট নেভার অ্যাক্ট পারপেন্ডিকুলার টু সারফেস। কারণ পারপেন্ডিকুলার কে কাজ করে? পারপেন্ডিকুলার টু সারফেস কাজ করে আমার নর্মাল রিঅ্যাকশন। পারপেন্ডিকুলার টু কমন সারফেস কাজ করে আমার নর্মাল রিঅ্যাকশন। আর প্যারালাল টু কমন সারফেস কে কাজ করে? এটা কাজ করে ফ্রিকশন। বোঝা গেছে? এবারে প্যারালাল তো দুটো ডিরেকশন হতে পারে। দেখো এখানে এই ছিল আমার কমন সারফেস। প্যারালাল বলেছে মানে ফ্রিকশন এদিকেও লাগতে পারে, ফ্রিকশন এদিকেও লাগতে পারে। তাহলে ফ্রিকশন কোন দিকে লাগবে? না রিলেটিভ মোশন যেদিকে হবে তার অপোজিট দিকে আমার ফ্রিকশন লাগবে। ঠিক আছে, বাস দেখো দেখাই দাঁড়ো। এ হচ্ছে আমার ব্লক। এই হচ্ছে আমার ইনক্লাইন প্লেন। ধরে নাও এটা হচ্ছে থিটা। তাহলে এই ওয়েজের উপরে এই ব্লকটা রাখা আছে। এই ওয়েজ বরাবর, এই ওয়েজের ইনক্লাইন প্লেন বরাবর এই ব্লকটা স্লাইড করছে। তাহলে একটা অবজেক্টের উপর আরেকটা অবজেক্টকে রাখা হয়েছে। তাহলে ফার্স্টে আমাকে দেখতে হবে আমার কমন সারফেসটা কোথায় আছে। তাহলে এই তো আমার কমন সারফেস, এই তো হচ্ছে আমার কমন সারফেস। তাহলে এই কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে আমার নর্মাল রিঅ্যাকশন লাগবে। আমার লেগেছে নর্মাল রিঅ্যাকশন এইদিকে। এখন এই কমন সারফেসের সঙ্গে প্যারালালি আমার ফ্রিকশন লাগবে। তাহলে ফ্রিকশন আমার এদিকেও লাগতে পারে, ফ্রিকশন আমার এদিকেও লাগতে পারে, কারণ প্যারালাল তো এটাও আর এটাও। তাহলে ফ্রিকশন অ্যাকচুয়ালি কোন দিকে লাগবে? না ফ্রিকশন আমার রিলেটিভ মোশনের অপোজিট দিকে লাগবে। এখন ব্লক গড়িয়ে পড়ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে রিলেটিভ এর রেসপেক্টে এর রিলেটিভ মোশন কোন দিকে হচ্ছে? নিচের দিকে হচ্ছে। তাহলে ফ্রিকশন কোন দিকে লাগবে? ফ্রিকশন আমার উপরের দিকে লাগবে। তাই জন্য এটা আমি করব না। তাহলে এটা হচ্ছে আমার ফ্রিকশনের ডাইরেকশন। কি বললাম বুঝতে পারলে? তাহলে আমাকে একটা অবজেক্টের উপর আরেকটা অবজেক্টকে রাখা আছে। ফার্স্টে দেখতে হবে কমন সারফেস কোথায় আছে। কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে নরমাল রিঅ্যাকশন লাগবে। কমন সারফেসের সঙ্গে প্যারালালি আমার ফ্রিকশন লাগবে। এখন প্যারালাল যখন বলছি তখন দুটো দিক হচ্ছে। এখন কোন দিকটাতে ফ্রিকশন লাগবে সেটা যদি বুঝতে হয় তাহলে আমাকে দেখতে হবে রিলেটিভ মোশনটা কোন দিকে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই ট্রায়াঙ্গুলার ওয়েজ বরাবর এই ব্লক নিচের দিকে গড়িয়ে পড়ছে। তাহলে এই অবজেক্টের রিলেটিভ মোশন এর রেসপেক্টে নিচের দিকে হচ্ছে, এই অবজেক্টের রিলেটিভ মোশন এর রেসপেক্টে নিচের দিকে হচ্ছে। তাহলে ফ্রিকশন কি করে? রিলেটিভ মোশনকে অপোজ করে। তাহলে রিলেটিভ মোশনের অপোজিট দিক হচ্ছে এটা। তাহলে ফ্রিকশন লাগবে এই দিকে। বোঝা গেছে? এবারে এই নরমাল রিঅ্যাকশন আর এই ফ্রিকশন এদের রেজাল্টেন্টই হবে আমার কন্ট্যাক্ট ফোর্স। এই দুটো রেজাল্টেন্ট আমার এদিকে কাজ করবে। এটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, যেটা আমি পি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এখানে কন্ট্যাক্ট ফোর্স পি ইজ ইকুয়াল টু হবে রুট আন্ডার নর্মাল রিঅ্যাকশন স্কোয়ার প্লাস ফ্রিকশনের স্কোয়ার। বাস এই তোমার কন্ট্যাক্ট ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্ট। আমি যদি এই দিকে যদি ভাঙি তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে নর্মাল রিঅ্যাকশন আর হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে আমার এখানে ফ্রিকশন। বাস বোঝা গেছে?
চলো এবারে আমাদের বুঝতে হবে যে ওয়েন ফ্রিকশন অ্যাক্টস, ফ্রিকশন কখন লাগে, ফ্রিকশন কখন লাগে। সাপোজ করো, আগে বুঝিয়ে দিই। এখন এর ভেলোসিটি নেই, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু 0 আছে, তার মানে অবজেক্ট এখন রেস্টে আছে, অবজেক্ট এখন আমার রেস্টে আছে। আমি মুভ করার কোনো টেন্ডেন্সি তৈরি করিনি অবজেক্টের মধ্যে, তার মানে মুভ করার কোনো টেন্ডেন্সি নেই, তাহলে ফ্রিকশন নেই। তাহলে একটা অবজেক্টের ওপর আরেকটা অবজেক্ট যদি রাখা থাকে, বা গ্রাউন্ডের ওপরে একটা অবজেক্ট যদি রাখা থাকে এবং তাদের মধ্যে কোনো মোশনের টেন্ডেন্সি নেই, যখন তাদের মধ্যে কোনো মোশনের টেন্ডেন্সি নেই তখন অবভিয়াস ব্যাপার সেখানে কিন্তু কোনো রকমের কোনো ফ্রিকশন লাগবে না। বোঝা গেছে? তাহলে লিখে দিই, নো টেন্ডেন্সি অফ মোশন। তাহলে এখানে লিখে দিই ফ্রিকশন ইজ ইকুয়াল টু, তাহলে এখানে ফ্রিকশন ইজ ইকুয়াল টু 0 হবে। কিন্তু সাপোজ করো বাইরের থেকে এই দিক বরাবর ফোর্স লাগিয়েছি, এই দিক বরাবর ফোর্স লাগিয়েছি, তার মানে এইখানে টেন্ডেন্সি অফ মোশন আছে, টেন্ডেন্সি অফ মোশন আছে। তাহলে এখানে ফ্রিকশন আমার, ফ্রিকশন আমার এখানে নট ইকুয়াল টু 0 হবে, এখানে ফ্রিকশন নট ইকুয়াল টু 0 হবে। এখন ফ্রিকশন নট ইকুয়াল টু 0 হবে মানে ফ্রিকশন থাকবে। এখন ফ্রিকশন কোন দিকে লাগবে, না রিলেটিভ মোশনের অপোজিট দিকে লাগবে। দেখো এই দুটো অবজেক্টের মধ্যে ফার্স্টে আমি দেখি যে কমন সারফেসটা কোথায় আছে। এটা হচ্ছে আমার কমন সারফেস, কমন সারফেসের সঙ্গে প্যারালাল ডিরেকশনে আমার ফ্রিকশন লাগবে, তাহলে প্যারালাল ডিরেকশন, এটা একটা প্যারালাল ডিরেকশন, এটা হচ্ছে প্যারালাল। এখন ফোর্স যদি এইদিকে লাগাই তাহলে অবজেক্টের স্লাইড করার টেন্ডেন্সি এই দিক হবে, তাহলে এর রিলেটিভ মোশন গ্রাউন্ডের রেসপেক্টে রাইট সাইডে হচ্ছে, রাইট সাইডে হচ্ছে। তাহলে রিলেটিভ মোশন যদি রাইট সাইডে হয় তাহলে ফ্রিকশন আমার লেফট সাইডে লাগবে, তাহলে এই দিকে ফ্রিকশন লাগবে না, ফ্রিকশন কিন্তু আমার এই দিকে লাগবে, এই দিকে আমার ফ্রিকশন লাগবে। বোঝা গেছে? তাহলে দেখো এইখানে কিন্তু অবজেক্ট এইখানে স্টিল রেস্টে আছে, এখানে অবজেক্ট কিন্তু রেস্টে আছে। আমি ফোর্স বাইরে থেকে লাগিয়েছি কিন্তু সেই ফোর্সটা সাফিসিয়েন্ট নয় এই অবজেক্টকে মুভ করানোর জন্য। এখন যেহেতু ফোর্স লাগিয়েছি, এখন ফোর্সের ভ্যালু যদি আস্তে আস্তে বাড়াতে থাকি, মানে ফোর্স লাগাচ্ছি মানে কি, অবজেক্টের মধ্যে মোশনের টেন্ডেন্সি তৈরি হয়েছে। আজকে যদি এই সারফেস যদি আমার রাফ না হয়, যদি স্মুথ সারফেস হতো, তাহলে নিউটনস ল কি বলছে, নিউটনের ফার্স্ট ল কি বলছে, যে তুমি যদি বাইরে থেকে ফোর্স লাগাও তাহলে রেস্টে থাকা কোনো একটা অবজেক্ট তার মধ্যে মোশনের টেন্ডেন্সি তৈরি হবে বা তার মধ্যে মোশন তৈরি হবে, সে মুভ করতে শুরু করবে। কিন্তু যেহেতু এখানে ফ্রিকশন আছে তাই জন্য এই অবজেক্ট মুভ করতে পারছে না, কারণ এই ফোর্সটা সাফিসিয়েন্ট নয় অবজেক্টকে মুভ করানোর জন্য। তার মানে এইখানেও অবজেক্ট রেস্টে ছিল, এইখানে অবজেক্ট রেস্টে আছে, এইখানেও অবজেক্ট রেস্টে ছিল, কিন্তু এইখানে ফ্রিকশন ইজ ইকুয়াল টু 0, কিন্তু এইখানে ফ্রিকশন ইজ ইকুয়াল টু নট ইকুয়াল টু 0। তাহলে অবজেক্ট এইখানেও রেস্টে আছে কিন্তু এখানে নো টেন্ডেন্সি অফ মোশন, মোশনের কোনো টেন্ডেন্সি নেই, তাই জন্য এখানে ফ্রিকশন ইজ ইকুয়াল টু 0। কিন্তু এইখানেও অবজেক্ট রেস্টে আছে কিন্তু ফোর্স লাগিয়ে অবজেক্টের মধ্যে মোশনের টেন্ডেন্সি তৈরি করা হয়েছে, তাই জন্য এখানে ফ্রিকশন নট ইকুয়াল টু 0। এবারে যদি ফোর্সটা সাফিসিয়েন্ট যদি হতো, ফোর্সটা যদি সাফিসিয়েন্ট হতো মানে অবজেক্ট যদি মুভ করতো,
ফোর্সটা যদি সাফিসিয়েন্ট হতো, অবজেক্ট যদি মুভ করতো, তাহলেও কিন্তু ফ্রিকশন লাগতো। তাহলে যখনই কোনো একটা অবজেক্টের উপরে ফোর্স লাগিয়ে অবজেক্টকে মুভ করানো হবে বা মুভ করানোর টেন্ডেন্সি যখন তৈরি করানো হবে, তখনই ফ্রিকশন লাগবে। ফ্রিকশন কোন দিকে লাগবে তুমি নিশ্চয়ই বুঝে গেছো, কমন সারফেসের সঙ্গে প্যারালাল ডিরেকশনে লাগবে। এখন রিলেটিভ মোশন যেদিকে হবে তার অপোজিট ডিরেকশনে আমার ফ্রিকশন লাগবে। তাহলে কি বলছে একটু পড়ে দেখো। বলছে ফ্রিকশন কামস ইনটু প্লে অনলি ওয়েন ওয়ান বডি টেন্ডস টু স্লাইড অর মুভ ওভার দ্য আদার। এই যে টেন্ডস টু স্লাইড অর মুভ ওভার দ্য আদার, ইফ দেয়ার ইজ নো টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন, নো ফ্রিকশন অ্যাক্ট। মানে দেখো এখানে কিন্তু মোশনের কোনো টেন্ডেন্সি নেই, এখানে মুভ করার কোনো টেন্ডেন্সি নেই অবজেক্টের মধ্যে, তাই জন্য ফ্রিকশন ইজ ইকুয়াল টু 0। এক্সাম্পল, এ বুক রেস্টিং অন এ টেবল উইদাউট এনি ফোর্স হ্যাজ নো ফ্রিকশন অ্যাক্টিং অন ইট। তার মানে ধরো হাতের উপরে আমার পেনটা রাখা আছে, এইখানে পেনের মোশনের কিন্তু কোনো টেন্ডেন্সি নেই, তাই জন্য এই পেনের উপরে ফ্রিকশন ফোর্সটা 0। এবার যখন আমি আস্তে আস্তে করে ঠেলা দেব, তখন কিন্তু এর মধ্যে মোশনের টেন্ডেন্সি তৈরি হবে, যার জন্য এর মধ্যে ফ্রিকশন ফোর্স তৈরি হবে। বোঝা গেছে? চলো নেক্সট, হাউ টু ফাইন্ড দ্য ডিরেকশন অফ ফ্রিকশন। ফ্রিকশনের ডিরেকশন আমি কি করে বের করব? ডিরেকশন তো বুঝলে, যে অবজেক্টের দুটো অবজেক্ট যদি একটার উপর একটা থাকে, তাহলে আমাকে ফার্স্টে কমন সারফেস দেখতে হবে, কমন সারফেসের সঙ্গে প্যারালালি আমার ফ্রিকশন ফোর্স লাগবে। এখন কোন দিকে লাগবে সেটা যদি বুঝতে হয়, তাহলে রিলেটিভ মোশনের ডিরেকশনটাকে আমাকে অবজার্ভ করতে হবে। রিলেটিভ মোশন যেদিকে লাগবে তার অপোজিট দিকে আমার ফ্রিকশন লাগবে, সেটাই এখানে দেখো বলা আছে। বলছে লুক অ্যাট দ্য বডি উইচ এক্সপিরিয়েন্সেস দ্য ফ্রিকশন ফোর্স। ফার্স্টে কি হবে, আমাকে দেখতে হবে বডিটাকে, যে বডিটা মুভ করবে। তো একটু ইলাস্ট্রেট করানোর জন্য একটু দেখাই, দাঁড়াও। ধরো এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এইখানে আছে একটা এইখানে ব্লক রাখা আছে। এবারে এই ব্লক এই দিক বরাবর ভি ভেলোসিটিতে মুভ করছে। ফার্স্ট কি বলছে, লুক অ্যাট দ্য বডি উইচ এক্সপিরিয়েন্স দ্য ফ্রিকশন ফোর্স। এখানে ফ্রিকশন ফোর্সকে এক্সপিরিয়েন্স করবে, অবভিয়াস ব্যাপার, ব্লকটা এক্সপিরিয়েন্স করবে, তাহলে এই ব্লকের মোশনটাকে আমাকে অবজার্ভ করতে হবে। লুক অ্যাট দ্য বডি উইচ এক্সপিরিয়েন্স দ্য ফ্রিকশন ফোর্স। তারপরে কি বলছে, ইমাজিন দ্য আদার সারফেস উইচ অ্যাপ্লাইজ দ্য ফ্রিকশন। এবারে এ তো ফ্রিকশন ফোর্স এক্সপিরিয়েন্স করছে, কিন্তু এটার উপরে ফ্রিকশন ফোর্স কে লাগাচ্ছে? গ্রাউন্ড লাগাচ্ছে। তাহলে কি বলছে, ইমাজিন দ্য আদার সারফেস স্মুথ। ধরে নাও বাদবাকি সব সারফেস আমার স্মুথ রয়েছে। ফার্স্ট কাজ, যে যার উপরে ফ্রিকশন লাগবে তার মোশনটাকে আমাকে অবজার্ভ করতে হবে। সেটা অবজার্ভ করার জন্য সেই অবজেক্টকে দেখতে হবে। এখন ওই অবজেক্টের উপরে ফ্রিকশন কে লাগাচ্ছে সেইখানে আমাকে অবজার্ভার হিসেবে বসতে হবে। তাহলে এটার উপরে ফ্রিকশন লাগাচ্ছে গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ডের উপরে, গ্রাউন্ড থেকে দাঁড়িয়ে আমাকে এই ব্লকের মোশনকে অবজার্ভ করতে হবে। ধরে নাও এটা হচ্ছে আমার, এই ব্লকটার নাম হচ্ছে এ আর এই গ্রাউন্ড হচ্ছে বি। তাহলে এর মোশনকে অবজার্ভ করতে হবে, তাহলে লুক অ্যাট এ। এর উপরে ফ্রিকশন কে লাগিয়েছে বি, তাহলে বি তে অবজারভার হয়ে আমাকে বসতে হবে। বি তে অবজারভার হয়ে আমি বসবো, দিয়ে এর মোশনটাকে অবজার্ভ করব। যার উপরে ফ্রিকশন লাগছে তাকে দেখতে হবে, তার মোশনকে অবজার্ভ করতে হবে। কিন্তু অবজার্ভটা আমি কোথা থেকে করব না, যে ফ্রিকশন লাগাচ্ছে তার উপরে বসে আমি কিন্তু অবজার্ভ করব। ঠিক আছে, এবারে আমাকে বাদবাকি যা সারফেস থাকবে সেটাকে স্মুথ ধরে নিতে হবে। ওটাই লেখা আছে যে ইমাজিন দ্য আদার সারফেস উইচ অ্যাপ্লাইজ ফ্রিকশন ইজ স্মুথ। তাহলে এই সারফেসটাকে আমি ধরে নেব স্মুথ, এই সারফেসটাকে আমি ধরে নেব স্মুথ, এই সব সারফেসটাকে আমি স্মুথ ধরে নেব। ঠিক আছে, দেন ফাইন্ড ডিরেকশন অফ রিলেটিভ মোশন। দেখো যেহেতু স্মুথ, আর যদি আমি এই দিক, এখন অবজেক্ট তো আমার ডান দিকে মুভ করছে, অবজেক্ট তো আমার রাইট সাইডে মুভ করছে, তাহলে রিলেটিভ মোশন আমার রাইট সাইডে হচ্ছে, আর ফ্রিকশন রিলেটিভ মোশনের অপোজিট দিকে লাগবে, তার মানে ফ্রিকশন লেফট সাইডে লাগবে। তাহলে ফ্রিকশন এইখানে আমার লেফট সাইডে লাগবে, ফ্রিকশন আমার এখানে লেফট সাইডে লাগবে। The friction force act opposite to that relative motion. তাহলে ফার্স্ট কাজ কি, যে ফ্রিকশন ফোর্স এক্সপিরিয়েন্স করছে তার দিকে তাকাও। কোথা থেকে তাকাবে না, যে ফ্রিকশন ফোর্স লাগাচ্ছে তার উপরে বসে যাবে, দিয়ে পরে যার উপরে ফ্রিকশন লাগছে তার উপরে তাকাবে।
এখানে বি এর উপরে ফ্রিকশন লাগাচ্ছে, তাই জন্য বি তে অ্যাজ এ অবজারভার আমি বসে যাব, দিয়ে এ এর মোশনকে অবজার্ভ করব। সরি, হ্যাঁ, বি তে আমি অ্যাজ এ অবজারভার বসবো, দিয়ে এ এর মোশনকে অবজার্ভ করব। আমি দেখতে পাচ্ছি যে এ ডান দিকে মুভ করছে, এ রাইট সাইডে মুভ করছে। এ যদি রাইট সাইডে মুভ করে তাহলে এবারে দেখো মুভ করছে, সব সারফেসকে আমি ফ্রিকশন লেস ভাববো, স্মুথ ভেবে নেব। এখন রিলেটিভ মোশন তো এইদিকে হবে, রিলেটিভ মোশনের অপোজিট দিকে আমার ফ্রিকশন লাগবে। এবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার স্মুথ কেন ধরবো? এখানে আমি বলে দিয়েছি যে অবজেক্টটা ভি ভেলোসিটিতে মুভ করছে। আমি যদি বলতাম যে অবজেক্টটার কোনো ভেলোসিটি, আমি যদি বলতাম এটাকেই আমি যদি বলতাম যে অবজেক্টটার কোনো ভেলোসিটি নেই, ফোর্স আমি এই দিকে লাগিয়েছি, আর অবজেক্টটা ইনিশিয়ালি রেস্টে আছে। এখন তো ফোর্সটা সাফিসিয়েন্ট নাও হতে পারে মুভ করানোর জন্য, এই ফোর্স তো সাফিসিয়েন্ট নাও হতে পারে মুভ করানোর জন্য। ধরে নাও বডি রিমেন্স অ্যাট রেস্ট, বডি রিমেন্স অ্যাট রেস্ট, তাহলে এই ফোর্সটা সাফিসিয়েন্ট নয় অবজেক্টকে মুভ করানোর জন্য। এবার আমি যদি ধরে নিই এই সারফেসটা ফ্রিকশন লেস, তাহলে অবভিয়াস ব্যাপার ফ্রিকশন লেস যদি হয় তাহলে এই ফোর্সটা অবজেক্টকে, এই অবজেক্টকে ডান দিক বরাবর সরাতে সাহায্য করবে, বা এই এফ ফোর্সের জন্যই এই অবজেক্ট ডান দিক বরাবর সরাবে, রাইট সাইডে সরাবে। তাহলে তখন রিলেটিভ মোশন আমি দেখবো ডান দিকে হচ্ছে, তাহলে রিলেটিভ মোশনের অপোজিট দিকে আমার ফ্রিকশন লাগছে। তো ওই রিলেটিভ মোশনকে অবজার্ভ করার জন্যই আমাকে ফ্রিকশনলেস ধরে নিতে হয়েছে। এবারে আরো এরকম অনেক এক্সাম্পল রয়েছে। এবার ধরো ভার্টিক্যাল ওয়াল আছে, এরকম একটা ব্লক আছে, এই ব্লকের উপরে ফোর্স লাগানো হয়েছে এই ডাইরেকশন বরাবর, দিয়ে ব্লকটাকে এরকম করে দেওয়ালের সঙ্গে সাঁটিয়ে রাখা হয়েছে, ঠিক আছে। এবারে তুমি দেখো না, নর্মালি একটা বইকে যদি দেওয়ালের সঙ্গে সাঁটিয়ে রাখি, জোরে যদি প্রেস করি তাহলে বই তো নিচের দিকে পড়বে না, কিন্তু যদি হালকা প্রেস করো তাহলে বই নিচের দিকে পড়ে যেতে পারে। এবারে আমাকে যদি এইখানে ফ্রিকশনের, বেসিক্যালি বইটা পড়ছে না কিসের জন্য? ফ্রিকশন ফোর্স আছে বলেই তো বইটা পড়ছে না, তাই না? ফ্রিকশন যদি না থাকতো বই পড়ে যেত। তুমি যদি খুব স্মুথ সারফেসে যদি রাখতে তাহলে বই পড়ে যেত, নর্মাল ব্যাপার, বই পড়ে যেত। কিন্তু ফ্রিকশন ফোর্স আছে, রাফ সারফেস বলেই বইটা পড়েনি। এবারে দেখো এর উপরে কি কি ফোর্স লেগেছে। এর উপরে একটা ফোর্স লাগবে এমজি নিচের দিকে, এমজি লাগবে নিচের দিকে, এদিকে লাগবে আমার এমজি, এটা হচ্ছে আমার কমন সারফেস, এটা হচ্ছে আমার কমন সারফেস। তাহলে এই কমন সারফেস বরাবর প্রেস হচ্ছে, প্রেস হলে কি হবে? নর্মাল রিঅ্যাকশন লাগবে। নর্মাল রিঅ্যাকশন কি হয়? নর্মাল রিঅ্যাকশন অবজেক্টকে ঠেলে। চলো নর্মাল রিঅ্যাকশন অবজেক্টকে এখানে ঠেলবে, নর্মাল রিঅ্যাকশন লাগলো। এখন দেখো এই এন আর এফ তো ব্যালেন্স হয়ে যাবে, কারণ নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু আমার এফ এর সঙ্গে সমান হয়ে যাবে। কিন্তু এমজি কে ব্যালেন্স করার মতো কে আছে? এমজি কে তো ব্যালেন্স করার মতো কেউ নেই। তাহলে ফ্রিকশন এর ডিরেকশন যদি ফাইন্ড করতে হয়, অবভিয়াস ব্যাপার, বই পড়ছে না মানে নিশ্চয়ই ফ্রিকশন এমজি কে ব্যালেন্স করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই নিয়মটা লাগিয়ে যদি ফ্রিকশনের ডিরেকশনকে বের করতে হয়, তাহলে পয়েন্ট নাম্বার 1, যে ফ্রিকশন এক্সপিরিয়েন্স করছে তার ডাইরেকশন অফ মোশনটা আমাকে অবজার্ভ করতে হবে। কোথায় বসে অবজার্ভ করব? না, যে ফ্রিকশন লাগাচ্ছে তার উপর বসে আমাকে এই ব্লকের ডাইরেকশন অফ মোশনকে অবজার্ভ করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল ফ্রিকশন এক্সপিরিয়েন্স করছে এই ব্লক, এই ব্লকের উপরে ফ্রিকশন লাগাচ্ছে এই দেওয়াল। আমি সাপোজ করো এই ব্লকের নাম দিচ্ছি এ, দেওয়ালের নাম দিচ্ছি বি, ব্লকের নাম দিচ্ছি এ, দেওয়ালের নাম দিচ্ছি বি। তাহলে এ ফ্রিকশন এক্সপিরিয়েন্স করছে আর বি এর জন্য এক্সপিরিয়েন্স করছে, তাহলে এর ওপরে যে ফ্রিকশন লাগাবে অর্থাৎ বি, তাহলে বি এর ওপর অ্যাজ এ অবজার্ভার আমি বসে যাব, দিয়ে এর মোশনকে অবজার্ভ করব।
এবারে সমস্ত সারফেসকে আমি স্মুথ ধরে নেব, স্মুথ ধরে নিয়েছি। এখন এই এমজি ফোর্স নিচের দিকে লাগার জন্য স্লাইডিং টেন্ডেন্সি নিচের দিকে হচ্ছে, রিলেটিভ মোশন নিচের দিকে হবে যদি ফ্রিকশন লেস থাকতো। ফ্রিকশন আছে বলে স্লাইডিং, মানে ফ্রিকশন আছে বলে স্লাইডিং হয়নি, কিন্তু ফ্রিকশন লেস হলে তো স্লাইডিং হতো নিচের দিকে। তাহলে রিলেটিভ মোশন নিচের দিকে হচ্ছে, তাহলে ফ্রিকশন রিলেটিভ মোশনের অপোজিট দিকে লাগে, তাহলে ফ্রিকশন আমার অবভিয়াস ব্যাপার, ফ্রিকশনটা আমার উপরের দিকে লাগবে। তাহলে ফ্রিকশন আমার উপরের দিকে লাগবে, সিম্পল জিনিস। ঠিক আছে, আবার বলছি, যে ফ্রিকশন এক্সপিরিয়েন্স করছে তার মোশনকে অবজার্ভ করতে হবে। কোথা থেকে অবজার্ভ করব না, যে ফ্রিকশন লাগাচ্ছে তার উপর বসে আমি এর মোশনকে অবজার্ভ করব। পয়েন্ট নাম্বার 1 ক্লিয়ার। বি ফ্রিকশন লাগাচ্ছে এর উপরে, তাই জন্য বি এর উপরে অ্যাজ এ অবজারভার বসবো আর আমি এর মোশনকে অবজার্ভ করব। পয়েন্ট নাম্বার 1 ক্লিয়ার। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে সমস্ত সারফেসকে আমি ফ্রিকশন লেস করে দেবো, স্মুথ করে দেবো। তাহলে এই সারফেসটা স্মুথ করে দেবো। এমজি ফোর্স নিচের দিকে লাগার জন্য স্লাইডিং টেন্ডেন্সি নিচের দিকে তৈরি হবে, রিলেটিভ মোশন নিচের দিকে হবে। 3 নাম্বার ক্লিয়ার। রিলেটিভ মোশনের সঙ্গে অপোজিট ডাইরেকশনে ফ্রিকশন লাগবে, তাহলে এমজি ফোর্স নিচের দিকে লাগার জন্য রিলেটিভ মোশন নিচের দিকে তৈরি হয়েছে, রিলেটিভ মোশনের টেন্ডেন্সি নিচের দিকে তৈরি হয়েছে, আর ফ্রিকশন রিলেটিভ মোশনের অপোজিট দিকে লাগবে, মানে ফ্রিকশন নিচের অপোজিট দিক মানে উপরের দিকে লাগবে। বাস ক্লিয়ার। তাহলে এইভাবে আমরা ডাইরেকশন অফ মোশন বের করব। এবারে ডাইরেকশন অফ ফ্রিকশন বের করব, ডাইরেকশন অফ ফ্রিকশন বের করব। এটা তো খুব সহজ এক্সাম্পল ছিল, এবার একটু ভালো এক্সাম্পল দিয়ে তোমাদের ডাইরেকশন অফ ফ্রিকশন বের করতে শেখাই। দেখো, এটা হচ্ছে সাইকেল, এটা হচ্ছে একটা লোক হাঁটছে বা ছুটছে, যেটা কিছু ভাবতে পারো। এটা হচ্ছে লোকের ব্যাকফুট, এটা হচ্ছে লোকটার ফ্রন্ট ফুট। তোমাকে বের করতে হবে ব্যাক ফুটে ফ্রিকশন কোন দিকে লেগেছে আর ফ্রন্ট ফুটে ফ্রিকশন কোন দিকে লাগবে। ভিডিওটা পজ করো, দিয়ে ভাবার চেষ্টা করো। এই যে নিয়মগুলো এখানে বললাম, এই নিয়মটা লাগিয়ে তুমি এখানে ফ্রিকশন, ডাইরেকশন অফ ফ্রিকশনটা বের করো। একবার চেষ্টা করো, একটু ভাবো, তারপর তুমি লেকচার দেখবে। যদি বের করতে পারো তাহলে বিশ্বাস করো তুমি খুব ভালো লাগবে তোমার, যে তুমি ধরতে পারলে। আমি বোঝাচ্ছি, দেখো, যখন আমি ছুটছি বা যখন আমি হাঁটছি তখন পেছনের পা দিয়ে আমি গ্রাউন্ডকে পেছন দিকে ঠেলার চেষ্টা করছি। তাহলে এইখানে ফ্রিকশন, ফ্রিকশন কার উপরে লাগছে না, ফ্রিকশন আমার ব্যাক ফুটে লাগছে। তাহলে ব্যাক ফুটের মোশনকে আমাকে অবজার্ভ করতে হবে। এখন ব্যাক ফুটে ফ্রিকশন কে লাগাচ্ছে, গ্রাউন্ড লাগাচ্ছে। তাহলে গ্রাউন্ডে বসে আমাকে ব্যাক ফুটের মোশনকে অবজার্ভ করতে হবে। নাম দিচ্ছি এটার এ, ব্যাক ফুটের নাম দিচ্ছি এ, ফ্রন্ট ফুটের নাম দিচ্ছি বি, আর গ্রাউন্ডের নাম দিচ্ছি সি। তাহলে ব্যাক ফুটে ফ্রিকশন লাগাচ্ছে গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ড থেকে বসে আমি ব্যাক ফুটের মোশনকে অবজার্ভ করব। যখন এই লোক ছুটছে তখন পেছনের পা দিয়ে সে গ্রাউন্ডকে পেছনের দিকে ঠেলার চেষ্টা করছে, পেছন দিকে ঠেলার চেষ্টা করছে। তাহলে পয়েন্ট নাম্বার 1 ক্লিয়ার। এখানে অবজারভার সিতে থাকবে, কার মোশন অবজার্ভ করব, এর মোশন অবজার্ভ করব। পয়েন্ট নাম্বার 1 ক্লিয়ার। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে সমস্ত সারফেসকে আমি স্মুথ ধরবো। যদি স্মুথ থাকে তাহলে এই পা যে মাটিকে পেছন দিকে ঠেলার চেষ্টা করছে, তার মানে স্লাইডিং টেন্ডেন্সি আমার পেছন দিকে তৈরি হয়েছে, তাহলে রিলেটিভ মোশন পায়। যদি এই রাস্তা যদি স্মুথ হতো, যদি ফ্রিকশন না লাগতো, তাহলে এই লোকটা পেছন দিকে মাটিকে বা গ্রাউন্ডকে ঠেলার চেষ্টা করছে, তার মানে নিজের পাটাই তো ঠেলা হয়ে পেছন দিকে চলে যাবে। যদি স্মুথ থাকতো তাহলে রিলেটিভ মোশন পেছন দিকে হবে। রিলেটিভ মোশন যদি পেছন দিকে হয় তাহলে রিলেটিভ মোশনের অপোজিট দিকে ফ্রিকশন লাগে, তাহলে ফ্রিকশন অবভিয়াস ব্যাপার, ফ্রিকশন আমার সামনের দিকে লাগবে। তাহলে ফ্রিকশন আমার সামনের দিকে লাগবে। তাহলে যখন কোনো লোক হাঁটা বা ছোটার চেষ্টা করে তখন ফ্রন্ট ব্যাক ফুটে ফ্রিকশন সামনের দিকে লাগে, তাহলে ফ্রিকশন এখানে আমার সামনের দিকে লাগবে। ক্লিয়ার? এবারে ফ্রন্ট ফুটে ফ্রিকশন কোন দিকে লাগবে? দেখো,
আমি লাফ দিলাম, এবারে আমার সামনের পা কিন্তু ল্যান্ড করবে, সামনের পাটা এইভাবে ল্যান্ড করবে, সামনের পাটা আমার এভাবে ল্যান্ড করবে। ধরো এটা সামনের পা, সামনের পা আমার এইভাবে ল্যান্ড করবে। যদি এই এখন দেখো, আমি ফ্রিকশনকে এক্সপিরিয়েন্স করবে, বি এক্সপিরিয়েন্স করবে। বি ফ্রিকশন কার জন্য এক্সপিরিয়েন্স করবে? সি এর জন্য এক্সপিরিয়েন্স করবে। তাহলে সিতে বসে আমি বি এর মোশনকে অবজার্ভ করবো, পয়েন্ট নাম্বার 1। সিতে বসে বি এর মোশনকে অবজার্ভ করবো, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, সমস্ত সারফেসকে আমি ফ্রিকশনলেস ধরবো। ফ্রিকশনলেস যদি হয় আর এই পা যদি নিচের দিকে ল্যান্ড করে, তাহলে পাটা স্কিড করে, যদি ফ্রিকশন না থাকে তাহলে পাটা স্কিড করে সামনে, দেখো পা আমার এভাবে ল্যান্ড করছে। যদি ফ্রিকশন লেস হয় তাহলে পাটা সামনের দিকে স্কিড করবে, পাটা আমার সামনের দিকে স্কিড করবে, তাহলে এই পা সামনের দিকে স্কিড করবে। তার মানে এই পায়ের রিলেটিভ মোশন সামনের দিকে হবে, আর রিলেটিভ মোশনের অপোজিট দিকে ফ্রিকশন লাগে, তাহলে ফ্রিকশন আমার সামনের পাতে পেছনের দিকে লাগবে। ক্লিয়ার? বুঝতে না পারলে আরেকবার রিপিট করে নেবে। এবারে আসছি সাইকেলের চাকা। সাইকেলের কোন চাকায় ফ্রিকশন কোন দিকে লাগে? দেখো এখানে আমি প্যাডেল আঁকিনি, সাইকেলের প্যাডেল আমি ড্র করিনি। এই সাইকেলের প্যাডেল, ঠিক আছে? এবারে পেছনের চাকায় ফ্রিকশন কোন দিকে লাগছে? আমি পেছনের চাকার নাম দিচ্ছি এ, সামনের চাকার নাম দিচ্ছি বি, গ্রাউন্ডের নাম দিচ্ছি সি। ফ্রিকশন কার উপরে লাগছে? এর উপরে লাগছে। এর উপরে ফ্রিকশন কে লাগাচ্ছে? না সি লাগাচ্ছে। তাহলে আমি এখন এর মোশনকে অবজার্ভ করব, সিতে বসে আমি এর মোশনকে অবজার্ভ করব। এবারে পেছনের চাকা, পয়েন্ট নাম্বার 1 ক্লিয়ার না? ফ্রিকশন এর উপর লাগছে, সি ফ্রিকশন লাগাচ্ছে, আমি সিতে বসে এর মোশনকে অবজার্ভ করব, পয়েন্ট নাম্বার 1 ক্লিয়ার। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে সমস্ত সারফেসকে তুমি ফ্রিকশনলেস ইমাজিন করে নাও, তাহলে এই সারফেসও আমার ফ্রিকশনলেস, এই সারফেসও আমার ফ্রিকশনলেস। যদি ফ্রিকশনলেস হয়, আমি প্যাডেল করে কি করছি? বেসিক্যালি সাইকেলের চাকাটাকে রোটেট করানোর চেষ্টা করছি, এই সাইকেলের চাকাকে এরকম রোটেট করানোর চেষ্টা করছি। তুমি যদি সাইকেলের সিটটা বা সাইকেলের ক্যারিয়ারটা ধরে যদি উপর দিকে তুলে দাও, ধরো তোমার বন্ধু সাইকেলে বসে আছে আর তুমি সাইকেলের ক্যারিয়ারটা ধরে সাইকেলের চাকাটাকে যদি উপরের দিকে তুলে যদি দাও, তাহলে সাইকেলের চাকাটা এমনি গোল গোল করে ঘুরবে, সাইকেল তো সামনের দিকে এগোবে না। তার মানে মাটির সঙ্গে, তার মানে মাটির সঙ্গে সাইকেলের চাকার যে পয়েন্ট লেগে আছে, মাটির সঙ্গে সাইকেলের চাকার যে পয়েন্ট লেগে আছে, তার মোশন কোন দিকে হবে? না পেছন দিকে হবে। তার মোশন কোন দিকে হবে? না পেছন দিকে হবে। তাহলে সারফেস যদি স্মুথ হতো, তাহলে সাইকেলের চাকার যে পয়েন্ট মাটির সাথে লেগে আছে সে তো এরকম করে ঘুরতো, চাকা তো এমনি করে ঘুরতো। এইদিকে যদি ঘুরতে চায় তাহলে চাকার এই পয়েন্টের ভেলোসিটি এইদিকে কাজ করবে, রিলেটিভ মোশন তাহলে এই পয়েন্টের পেছন দিকে হবে। তাহলে ফ্রিকশন কোন দিকে লাগবে? না ফ্রিকশন আমার সেই ক্ষেত্রে সামনের দিকে লাগবে, তাহলে ফ্রিকশন এইখানে আমার সামনের দিকে লাগবে। তাই জন্য সাইকেলের পেছনের চাকাতে ফ্রিকশন আমার সামনের দিকে লাগে। বোঝা গেছে? তাহলে সাইকেলের পেছনের চাকাতে ফ্রিকশন আমার সামনের দিকে লাগে, তাহলে ফ্রন্টের দিকে লেগেছে। এবারে সামনের চাকার কাজ কি? সামনের চাকাটার কি কাজ বলো তো? সামনের চাকার কোনো কাজই নেই।
আমি প্যাডেল ঘুরিয়ে কি করছি, পেছনের চাকাটাকে রোটেট করাচ্ছি। প্যাডেল ঘুরিয়ে আমি সাইকেলের পেছনের চাকাটা রোটেট করাচ্ছি, সামনের চাকার সঙ্গে তো প্যাডেলের কোনো সম্পর্ক নেই। তাহলে যদি এই সারফেস যদি ফ্রিকশনলেস হয়, বি এর উপরে ফ্রিকশন কোন দিকে লাগছে এটা যদি আমাকে অবজার্ভ করতে হয়, বি এর উপরে ফ্রিকশন সি লাগাবে, তাহলে সি তে বসে আমি বি এর মোশনকে অবজার্ভ করব। পয়েন্ট নাম্বার 1 ক্লিয়ার। আমাকে যদি বি চাকাতে যদি ফ্রিকশনের ডিরেকশন বের করতে হয়, তাহলে বি এর মোশনকে অবজার্ভ করব, সি তে বসে সারফেসটাকে আমি স্মুথলি, সারফেসকে আমি ফ্রিকশনলেস ধরবো। এবার দেখো সাইকেল সামনের দিকে এগোবে, কেন? কারণ ফ্রিকশন সামনের দিকে লাগছে, বোঝা গেছে। এবারে যদি এই চাকা তো ঘুরবে না, এই চাকা কেন ঘুরতে যাবে? এই চাকা কেন ঘুরতে যাবে? এই চাকার এই সামনের চাকার সঙ্গে তো পেডেলের কোনো কানেকশন নেই। তাহলে যদি এই সারফেস যদি স্মুথ হতো, তাহলে এই চাকাটা সামনের দিকে স্কিড করতে চাইতো, এই চাকাটা সামনের দিকে স্কিড করতে চাইতো। কেন? কারণ চাকা তো ঘুরবে না, এই চাকার সঙ্গে তো পেডেলের কোনো কানেকশনই নেই। কি বলছি বুঝতে পারছো? পেডেল করে আমি পেছনের চাকাকে ঘোরাতে চাইছি, সামনের চাকা তো ঘুরবে না, ঘোরানো পসিবলই নয়। তাহলে ফ্রিকশনলেস যদি হতো, তাহলে এই চাকাটা না ঘুরেই সামনের দিকে স্কিড করে সামনের দিকে এগোতো। তাহলে ফ্রিকশন যদি না থাকে, তাহলে সামনের চাকাটা সামনের দিকে এগোবে, কিন্তু ফ্রিকশন তো এখানে আছে। তাহলে ফ্রিকশন না থাকার জন্য রিলেটিভ মোশন সামনের দিকে হতো, আর রিলেটিভ মোশন যদি সামনের দিকে হয়, তাহলে ফ্রিকশন রিলেটিভ মোশনের অপোজিট দিকে লাগে। তাহলে ফ্রিকশন আমার এখানে পিছন দিকে লাগবে, তাহলে ফ্রিকশন এখানে আমার ব্যাকওয়ার্ড ডাইরেকশনে লাগবে। তাহলে চাকার সাইকেলের সামনের চাকাতে ফ্রিকশন পেছনের দিকে লাগে, আর পেছনের চাকাতে ফ্রিকশন সামনের দিকে লাগে। আবার আমাদের হাঁটার ক্ষেত্রেও পেছনের পাতে ফ্রিকশন সামনের দিকে লাগে না ফ্রন্টে লাগে, আর আমাদের সামনের পাতে ফ্রিকশন ব্যাকওয়ার্ড লাগে। বাস। তাহলে তুমি ডাইরেকশন অফ ফ্রিকশন বের করছো, তাহলে এই রুলটাই আমার লাগছে। লাস্ট বার রিভাইজ করাচ্ছি, যার উপরে ফ্রিকশন লাগছে তার মোশনকে অবজার্ভ করতে হবে, যে ফ্রিকশন লাগাচ্ছে তার উপর অবজারভার হিসাবে তোমাকে বসতে হবে, দিয়ে যার উপর ফ্রিকশন লাগছে তার মোশনকে অবজার্ভ করতে হবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে এটা। পয়েন্ট নাম্বার 2, সমস্ত সারফেসকে তুমি ফ্রিকশনলেস ধরে নাও। এবারে ফ্রিকশনলেস যদি হয়, তাহলে তোমাকে রিলেটিভ মোশনের ডিরেকশনটা খুঁজে বের করতে হবে। রিলেটিভ মোশন যেদিকে হবে তার অপোজিট ডাইরেকশনে ফ্রিকশন লাগবে। এই হচ্ছে ডাইরেকশন অফ ফ্রিকশন বের করার ফান্ডা। বোঝা গেছে? নিজের ভাষায় কিন্তু এটাকে নোট ডাউন করে নেবে। আগে নোট করো, তারপরে বলছি। যাই হোক, তোমরা ডাইরেকশন অফ ফ্রিকশন মোটামুটি বুঝতে পেরেছো কি করে ডাইরেকশন অফ ফ্রিকশন বের করতে হয়। এবারে আসি ফ্রিকশনের কত ধরনের ফ্রিকশন হয়। ঠিক আছে, দেখো ফ্রিকশন তো 3 ধরনের হয়, একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, একটা হচ্ছে রোলিং ফ্রিকশন। কিন্তু আপাতত আমরা দুটো ফ্রিকশন নিয়ে পড়বো, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এখন স্ট্যাটিক ফ্রিকশন মানেটা কি? ধরো কোনো একটা, এই যে বলেছিলাম যে ধরো কোনো একটা সারফেসের উপরে বা কোনো গ্রাউন্ডের উপরে ধরো বিশাল একটা হেভি ব্লক আছে, ঠিক আছে, যেটা তুমি একা ফোর্স লাগিয়ে অবজেক্টকে তুমি সরাতে পারছো না। সাপোজ করো তোমার গ্রাউন্ডে একটা বড় আলমারি রয়েছে, ঠিক আছে, তুমি কোনোভাবেই ফোর্স লাগিয়ে তুমি আলমারিকে সরাতে পারছো না। এই ক্ষেত্রে কি হচ্ছে, অবজেক্ট তো রেস্টে আছে, আর তুমি ফোর্স অ্যাপ্লাই করে অবজেক্টকে সরানোর চেষ্টা করছো, কিন্তু তুমি অবজেক্টের পজিশনকে চেঞ্জ করতে পারছো না, তুমি অবজেক্টকে মোশনে নিয়ে যেতে পারছো না। তাহলে এইখানে তুমি স্লাইড করানোর চেষ্টা করছো, কিন্তু অবজেক্ট স্লাইড করছে না, অবজেক্ট মোশনে নেই। তাহলে অবজেক্ট এইখানে রেস্টে থাকা অবস্থাতে ফ্রিকশন লাগছে। কেন? কারণ বাইরে থেকে যে ফোর্স লাগাচ্ছ সেটা অবজেক্টকে মুভ করানোর জন্য সাফিসিয়েন্ট নয়। তাইলে অবজেক্ট যখন এখন রেস্টে আছে, আর রেস্টে থাকা অবস্থায় যে ফ্রিকশন লাগছে সেটা হচ্ছে আমার তোমার স্ট্যাটিক ফ্রিকশন। কি বলছে দেখো, বলছে দ্য ফ্রিকশনাল ফোর্স দ্যাট রেজিস্ট the frictional force that resists the start of motion of body when a force is applied is called static friction। মানে অবজেক্ট রেস্টে থাকা অবস্থায় যে ফ্রিকশন লাগছে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। অর্থাৎ
বাইরে থেকে তুমি ফোর্স লাগাচ্ছ, ফোর্স লাগিয়ে অবজেক্টকে মুভ করানোর চেষ্টা করছো, কিন্তু সেই ফোর্সটা সাফিসিয়েন্ট নয় অবজেক্টকে মুভ করানোর জন্য। এই অবস্থায় যে ফ্রিকশন লাগে সেটাকে স্ট্যাটিক ফ্রিকশন বলা হয়। ঠিক আছে, ইট অ্যাক্ট বিটুইন টু সারফেস ইন কন্ট্যাক্ট অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু ইচ আদার। একটা কথা খেয়াল রাখবে যে সবসময় রেস্টে থাকতে হবে। এই স্ট্যাটিক ফ্রিকশন তখনই লাগে না যখন অবজেক্টটা রেস্টে থাকবে। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু ইচ আদার। এর কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। কি আছে? অ্যাক্টস অনলি ওয়েন ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এ বডি অ্যাট রেস্ট। যখন বডি রেস্টে থাকবে, বাইরে থেকে ফোর্স লাগাচ্ছ কিন্তু সেই ফোর্স সাফিসিয়েন্ট নয় অবজেক্টকে মুভ করানোর জন্য, এই অবস্থায় যে ফ্রিকশন লাগবে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এবারে কি বলছে? ইনক্রিজেস উইথ দ্য অ্যাপ্লাইড ফোর্স আপ টু এ সার্টেন লিমিট। ওই যে বললাম, এবং তোমার ধরো ঘরের মেঝেতে বা ঘরের গ্রাউন্ডে একটা বিশাল বড় আলমারি রয়েছে, তুমি বাইরে থেকে ফোর্স লাগাচ্ছ, তা সত্ত্বেও আলমারি মুভ করছে না। এইখানে যে ফ্রিকশন লাগবে সেটা আমার স্ট্যাটিক ফ্রিকশন লাগবে। এবার তুমি তোমার ম্যাক্সিমাম লিমিটে তুমি পুশ করছো আলমারিকে, কিন্তু তা সত্ত্বেও আলমারি চড়ছে না, এখানে স্ট্যাটিক ফ্রিকশন লাগছে। এবার তুমি একটা ছেলেকে ডাকলে, দুজন মিলে মুভ করছো, দুজন মিলে মুভ করানোর চেষ্টা করছো, দুজন মিলে তুমি আলমারিকে ঠেলছো, তুমি আর তোমার বন্ধু দুজন মিলে আলমারিকে ঠেলছে, তা সত্ত্বেও আলমারি মুভ করছে না। তার মানে এখনো স্ট্যাটিক ফ্রিকশন লাগছে, কিন্তু যখন তুমি ঠেলছিলে তখন ফ্রিকশন ফোর্সের ভ্যালু যা ছিল, দুজন মিলে যখন ঠেলছো তখন ফ্রিকশন ফোর্সের ভ্যালু অবভিয়াসলি আরো বেশি আছে। তার মানে কি আছে বুঝতে পারলে? যে ইনক্রিজেস উইথ দ্য অ্যাপ্লাইড ফোর্স, মানে যতক্ষণ অবজেক্ট রেস্টে থাকবে, যতক্ষণ স্ট্যাটিক ফ্রিকশন লাগবে, ততক্ষণ পর্যন্ত তুমি বাইরে থেকে যত বেশি ফোর্স লাগাবে ফ্রিকশনের ভ্যালুও তত বেশি হবে। তার মানে তুমি বাইরে থেকে ফোর্স বাড়াচ্ছ, ফ্রিকশনের ভ্যালুও কিন্তু বাড়তে থাকছে। মানে ফোর্স বাড়ানোর সঙ্গে সঙ্গে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুও কিন্তু বাড়তে থাকে। এবারে কি বলছে? অ্যাডজাস্ট ইটসেলফ টু বি ইকুয়াল অ্যান্ড অপোজিট টু দ্য অ্যাপ্লাইড ফোর্স আনটিল দ্য বডি ইজ অ্যাবাউট টু মুভ। যতক্ষণ পর্যন্ত অবজেক্ট মুভ করছে না, যতক্ষণ পর্যন্ত অবজেক্ট মুভ করছে না, ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু সমান হচ্ছে। অ্যাপ্লাইড ফোর্স যেদিকে লাগছে স্ট্যাটিক ফ্রিকশন তার অপোজিট দিকে লাগছে। তার মানে আমি কি বললাম? তুমি একা আলমারিকে ঠেলছিলে, তুমি সরাতে পারছিলে না, সেইখানে তখন ফ্রিকশনের ভ্যালু তুমি যতটা ফোর্স লাগাচ্ছ তার সঙ্গে ইকুয়াল হচ্ছিল। সরাতে না পেরে তুমি তোমার বন্ধুকে ডাকলে, দিয়ে দুজন মিলে আলমারিকে ঠেলার চেষ্টা করছো, তা সত্ত্বেও তুমি আলমারি সরাতে পারলে না। তার মানে এইখানে বাইরে থেকে ফোর্সের অ্যামাউন্ট বাড়লো, অবভিয়াস ব্যাপার, অবজেক্ট সরেনি, মানে এখানে ফ্রিকশনের ভ্যালুও বেড়েছে। তার মানে ফোর্সের ভ্যালু বাড়ছে, ফ্রিকশনের ভ্যালু তত বাড়ছে। যতক্ষণ পর্যন্ত অবজেক্ট রেস্টে থাকবে ততক্ষণ পর্যন্ত ফ্রিকশনের ভ্যালু এক্সটার্নাল ফোর্স যে রেটে বাড়ছে ফ্রিকশনও আমার সেম ভাবেই বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন আমার সেলফ অ্যাডজাস্টিং একটা ফোর্স, সেলফ অ্যাডজাস্টেবল একটা ফোর্স। স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু এই পয়েন্টটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমার সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স, এটা হচ্ছে আমার সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে স্ট্যাটিক ফ্রিকশন সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স কেন হলো? কারণ যতক্ষণ পর্যন্ত অবজেক্ট মুভ করবে না ততক্ষণ পর্যন্ত বাইরে থেকে তুমি যতই ফোর্স লাগাও না কেন ফ্রিকশন ফোর্স তার সঙ্গে সমান হবে, তার অপোজিট ডাইরেকশনে কাজ করবে। তাই জন্য ফ্রিকশন ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স। কারণ এই ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স এফ এক্সটার্নাল এর ভ্যালুটা সমান হয় এফ স্ট্যাটিকের সঙ্গে। খেয়াল থাকে যেন। আর অবভিয়াস ব্যাপার, এক্সটার্নাল ফোর্সের সঙ্গে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু সমান হচ্ছে, অপোজিট দিকে লাগছে, বাইরে থেকে ফোর্স যে ডাইরেকশনে লাগিয়েছো ফ্রিকশন তার অপোজিট দিকে লাগছে, তাই জন্য এটাকে সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স বলছে। ম্যাক্সিমাম ভ্যালু ইজ কল্ড লিমিটিং ফ্রিকশন। এবার ধরো তুমি বাইরে থেকে ফোর্স, এবার দুজন মিলেও তুমি আলমারি ঠেলতে পারছিলে না, তুমি আর তোমার বন্ধু দুজন মিলেও আলমারি ঠেলতে পারছিলে না। এবার তুমি রেগে কি করলে? 5টা লোককে ডেকে নিয়ে এলে, এবার দেখলে আলমারি কিন্তু সরে গেল।
এবারে কিন্তু আর ফ্রিকশনের ভ্যালু বাড়ছে না। কেন? কারণ বাইরে থেকে তুমি এখন বেশি ফোর্স লাগিয়েছো, তুমি এবারে সাফিসিয়েন্ট ফোর্স লাগিয়ে দিয়েছো, তাই জন্য অবজেক্ট সরতে শুরু করেছে। তার মানে ফ্রিকশনের ভ্যালু কিন্তু আর বাড়ছে না। তাহলে ফ্রিকশনের, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু বাড়বে, একটা লিমিট পর্যন্ত বাড়বে। স্ট্যাটিক ফ্রিকশনের একটা ম্যাক্সিমাম লিমিট থাকবে, যে লিমিটকে আমি লিমিটিং ফ্রিকশন বলবো, যে লিমিটকে আমি লিমিটিং ফ্রিকশন বলবো। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। আর এর ভ্যালু কত হয়? এটাকেই বলছি আমি লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে, এটাকেই বলছি লিমিটিং ফ্রিকশন। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন মানেটা কি? যখন অবজেক্ট রেস্টে থাকবে, তুমি বাইরে থেকে ফোর্স লাগাচ্ছ কিন্তু সেই ফোর্সের ভ্যালু সাফিসিয়েন্ট নয় অবজেক্টকে মুভ করানোর জন্য, এই ক্ষেত্রে যে ফ্রিকশন লাগে সেটাকে স্ট্যাটিক ফ্রিকশন বলে। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স, বাইরে থেকে যত ফোর্স লাগাবে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু আমার তত বেশি হবে। ফোর্সের ভ্যালু যদি বাড়াতে থাকো আর অবজেক্ট যদি স্টিল রেস্টে থাকে, তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুও কিন্তু বাড়তে থাকবে। এক্সটার্নাল ফোর্স যে হারে বাড়বে, যে রেটে বাড়বে, স্ট্যাটিক ফ্রিকশনও সেম রেটে বাড়বে। প্রত্যেক মুহূর্তে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সমান হয়। স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু বাড়বে কখন? না, যদি তুমি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্সও যদি বাড়াও, তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুও কিন্তু বাড়তে থাকবে। এবারে বাড়ার একটা লিমিট থাকবে। একটা স্পেসিফিক অ্যামাউন্টের ফোর্স যদি অ্যাপ্লাই করে দাও, তাহলে অবজেক্ট মুভ করতে শুরু করবে, তখন কিন্তু তারপরে কিন্তু আর ফ্রিকশনের, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কিন্তু বাড়বে না। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু বাড়ারও লিমিট আছে, একটা স্পেসিফিক ভ্যালুর পরে কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু বাড়বে না। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের সেই ম্যাক্সিমাম ভ্যালুকে বলা হবে আমার লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ কল্ড লিমিটিং ফ্রিকশন। এর বেশি কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু আর বাড়বে না। ঠিক আছে, এবারে তুমি যদি এইদিকে অ্যাপ্লাইড, এদিকে যদি তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি যদি স্ট্যাটিক ফ্রিকশনকে যদি প্লট করো, আর এই দিক বরাবর তুমি এক্সটার্নাল ফোর্সকে যদি অ্যাপ্লাই করো, প্লট করো, এই দিক বরাবর তুমি এক্সটার্নাল ফোর্সকে যদি প্লট করো, আমি কি বললাম? প্রত্যেক মুহূর্তে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কিন্তু এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এখানে যে গ্রাফটা হবে, এই গ্রাফটা কিন্তু এরকম স্ট্রেট লাইন হবে। আর যেহেতু যেহেতু এটা হচ্ছে আমার স্ট্যাটিক ফ্রিকশন এফএস, এটা হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স এফ এক্সটার্নাল, আর যেহেতু আমার এফএস ইজ ইকুয়াল টু এফ এক্সটার্নাল, এটা আর এটা সমান হচ্ছে, তাহলে এইখানে অ্যাঙ্গেলটা আমার 45 ডিগ্রি হবে। এখানে অ্যাঙ্গেল আমার 45 ডিগ্রি হবে, খেয়াল থাকে যেন। এবারে ফ্রিকশনের ভ্যালু কিন্তু এর বেশি বাড়বে না। এটাকে বলা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। এটাকে বলা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে, এটাকে তুমি এফ ম্যাক্সও লিখতে পারো। বাস, চলো, স্ট্যাটিক ফ্রিকশন শেষ। এবারে শুরু হচ্ছে আমাদের কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন, এবারে তুমি বাইরে থেকে ফোর্স লাগাচ্ছ, একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ফোর্স যদি লাগিয়ে দাও, তাহলে অবজেক্ট কিন্তু এবারে মুভ করবে। যখন অবজেক্ট মুভ করবে তখন যে ফ্রিকশন লাগে সেটাকে আমি কাইনেটিক ফ্রিকশন বলবো। কাইনেটিক ফ্রিকশন কখন লাগবে? না, যখন অবজেক্ট মুভ করা স্টার্ট করবে, বাইরে থেকে একটা সাফিসিয়েন্ট ফোর্স তুমি লাগিয়ে দিয়েছো,
এবারে বস্তু কিন্তু আর এবারে কিন্তু অবজেক্ট রেস্টে নেই, বস্তু কিন্তু আর স্থির অবস্থায় নেই, অবজেক্ট কিন্তু মুভ করতে শুরু করেছে। এখন যে ফ্রিকশন লাগবে সেটাকে আমি কাইনেটিক ফ্রিকশন বলবো। কাইনেটিক ফ্রিকশনকে স্লাইডিং ফ্রিকশন বলা হয়। কি বলছে পড়ে দেখো। বলছে দ্য ফ্রিকশনাল ফোর্স দ্যাট অপোজেস দ্য মোশন অফ এ বডি অলরেডি ইন মোশন, অপোজেস দ্য মোশন অফ এ বডি অলরেডি ইন মোশন ইজ কল্ড কাইনেটিক ফ্রিকশন। এর কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট হয়, এটা কিন্তু সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স নয়। কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট হবে। অলওয়েজ অ্যাক্ট অপোজিট টু ডিরেকশন অফ মোশন, যেদিকে অবজেক্ট মুভ করবে তার অপোজিট দিকে কাইনেটিক ফ্রিকশন লাগবে। ইটস ভ্যালু ইজ কনস্ট্যান্ট ফর গিভেন সারফেস, কনস্ট্যান্ট ফর গিভেন সারফেস অ্যান্ড ডাজ নট চেঞ্জ উইথ স্পিড। অবজেক্টের স্পিড যাই থাকুক না কেন, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না। স্ট্যাটিক ফ্রিকশন কোনো একটা কাইনেটিক ফ্রিকশন, অবজেক্টের স্পিড যাই থাকুক না কেন কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না। তুমি অবজেক্টকে যদি 1 মিটার পার সেকেন্ড এই স্পিডে স্লাইড করাও তাহলেও কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু যা হবে, 10 মিটার পার সেকেন্ডে যদি অবজেক্টকে স্লাইড করাও তাহলেও কিন্তু কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু আমার সেমই হবে। তাহলে এই কাইনেটিক ফ্রিকশন স্পিডের উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে। অলওয়েজ লেস দ্যান লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন। এবারে এই যে লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন বা F max is equal to limiting static friction আর F কে যদি কাইনেটিক ফ্রিকশন যদি হয়, F কে is equal to যদি কাইনেটিক ফ্রিকশন যদি হয়, তাহলে খেয়াল রাখবে F কে সবসময় ছোট হবে F max এর থেকে, খেয়াল থেকে জানো। কেন হবে পরে আসছি। তাহলে কাইনেটিক ফ্রিকশন হচ্ছে একটা কনস্ট্যান্ট ফোর্স যার ভ্যালু স্পিডের উপরে ডিপেন্ড করে না। কাইনেটিক ফ্রিকশন সবসময় রিলেটিভ মোশনের অপোজিট দিকে লাগবে। কাইনেটিক ফ্রিকশন যখন অবজেক্ট মোশনে থাকবে তখনই শুধুমাত্র লাগবে। স্ট্যাটিক ফ্রিকশন যখন অবজেক্ট রেস্টে ছিল তখন লাগছিল, কাইনেটিক ফ্রিকশন অবজেক্ট যখন মোশনে থাকবে তখন লাগবে। স্ট্যাটিক ফ্রিকশন আমার সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স ছিল, তার ভ্যালু এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সমান হচ্ছিল, কিন্তু কাইনেটিক ফ্রিকশন হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, এর ভ্যালু কিন্তু স্পিডের উপরে ডিপেন্ড করে না। অবজেক্ট যত স্পিডেই মুভ করুক না কেন কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কনস্ট্যান্ট হবে। কোনো একটা গিভেন সারফেসের জন্য কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট হবে, খেয়াল থাকে যেন। আর এটার ভ্যালু সবসময় লিমিটিং ফ্রিকশনের থেকে কিন্তু কম হবে। ওই যে স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম ভ্যালু লিমিটিং ফ্রিকশন, তার থেকে কিন্তু এই কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কিন্তু কম হবে। এই দিক বরাবর যদি তুমি কাইনেটিক ফ্রিকশনকে যদি প্লট করো, যদি এদিকে এফ কে প্লট করো আর এইদিকে যদি এক্সটার্নাল ফোর্স কে যদি প্লট করো, তাহলে এক্সটার্নাল ফোর্স যাই হোক না কেন কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, খেয়াল থাকে যেন। এবারে কেন এরকমটা হয়, কেন কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু স্ট্যাটিক ফ্রিকশনের থেকে কম হয়, এটা তোমাকে বুঝতে হবে। আসো, ওয়াই স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দেন কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন হবে না, এটা লিমিটিং ফ্রিকশন হবে আর কি। ওয়াই maximum static friction or limiting friction। এটাকে লিমিটিং ফ্রিকশনও বলতে পারো।
কেন এরকমটা হয়? এরও কিন্তু দুটো থিওরি রয়েছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরি, একটা হচ্ছে মডার্ন থিওরি। ক্লাসিক্যাল থিওরি কি বলছে? দেখো, ফ্রিকশন লাগে কিসের জন্য? ইন্টারলকের জন্য ফ্রিকশন লাগে। তুমি যেটাকে প্র্যাকটিক্যালি, যেটাকে তুমি স্মুথ দেখছো, সেটা কিন্তু স্মুথ নয়। তুমি দেখছো ব্যাপারটা এরকম, কিন্তু ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা হচ্ছে এরকম। ব্যাপারটা এরকম রাফ, আর এই গ্রাউন্ডটাও এরকম রাফ, ইন্টারলক হয়ে যায়। এবারে ইন্টারলককে যদি ব্রেক করতে হয় তাহলে আমাকে অ্যাডিশনালি বেশি ফোর্স লাগাতে হবে, ঠিক আছে? এবারে যখন অবজেক্ট মুভ করতে শুরু করেছে, তখন কি ইন্টারলক প্রপারলি হবে? রেস্টে থাকা অবস্থায় যে ইন্টারলকটা হবে, যখন অবজেক্ট মুভ করতে শুরু করেছে, যখন এই অবজেক্ট যখন মুভ করতে শুরু করবে, তখন কি এই প্রপার ইন্টারলকটা হবে? তখন কি ইন্টারলকটা প্রপার হবে? যখন অবজেক্ট মুভ করতে শুরু করেছে ইন্টারলকটা হবে না। কেন? কারণ অবজেক্ট যদি মুভ করে ইন্টারলক হওয়ার জন্য সময় লাগবে, সময়টা তো পাবে না। ইন্টারলক হতে তো সময় লাগবে, সেই সময়টুকু তো সে পাবে না ইন্টারলক হওয়ার জন্য। ইন্টারলক হতে গেলে তো সময় লাগবে, সেই সময়টা যদি না পায় ইন্টারলক কি করে হবে? আর ইন্টারলক যদি না হয় তাহলে তো ফ্রিকশনের ভ্যালু তো কমে যাবে। তাহলে যখন অবজেক্ট মুভ করতে শুরু করে তখন প্রপার ইন্টারলক হয় না, ডিউ টু ল্যাক অফ টাইম। তাই জন্য মোশনে থাকা অবস্থায় ইন্টারলকিং প্রপার হচ্ছে না, তাই জন্য ফ্রিকশনটা বেশি পাচ্ছি না। তাই জন্য কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু স্ট্যাটিক ফ্রিকশনের থেকে কম হয়। এবারে এখানে কি বলছে দেখি। When two surfaces are at rest, the microscopic irregularities, hills and valleys of the two surfaces get deeply interlocked. Deeply interlocked হয়ে যায় কখন? না, যখন রেস্টে থাকে। A larger force is needed to break this interlocking and start motion. এখন যদি এই ইন্টারলককে ব্রেক করতে হয় তাহলে বাইরে থেকে লার্জ অ্যামাউন্টের ফোর্স লাগাতে হয়, Once motion begins, যখন মোশন স্টার্ট হয়ে যায়, the contact point do not get time to interlock strongly. যখন মোশন স্টার্ট হয়ে যায় তখন ইন্টারলকের জন্য সাফিসিয়েন্ট সময়টুকু থাকে না। So the opposing force becomes smaller. তাহলে ইন্টারলকিং হওয়ার জন্য সময়টুকু না থাকার জন্য ইন্টারলকিং প্রপার হয় না, তাহলে অপোজিং ফোর্সটা কিন্তু স্মলার হয়ে যায়। এটা গেল আমার ক্লাসিক্যাল থিওরি। এবারে হচ্ছে তোমার মডার্ন থিওরি বা মলিকুলার অ্যাট্রাকশন থিওরি কি বলছে? মডার্ন থিওরি বলছে যখন অবজেক্ট রেস্টে ছিল তখন ওই ইন্টার অ্যাটমিক ফোর্সের জন্য একটা বন্ড তৈরি হয়েছিল, কিন্তু অবজেক্ট যদি মোশনে থাকে তাহলে ওই বন্ডটা তৈরি হওয়ার জন্য সাফিসিয়েন্ট সময়টুকু সে পাবে না, ফলে বন্ড তো তৈরিই হবে না। আর বন্ড যদি তৈরি না হয় তাহলে অবভিয়াস ব্যাপার, ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা কমে যাবে। তুমি নিজের মতো করে পড়ে নিতে পারো, দিয়ে প্রপার নোটস নিজের মতো করে বানিয়ে নেবে, ঠিক আছে? এবার তোমাদেরকে একটা জিনিস আমি তোমাকে বলি, দেখো, এরকম ইন্টারলক হবে। এবারে তুমি যদি কন্ট্যাক্ট ফোর্সের ভ্যালুটা যদি বাড়িয়ে দাও, যদি প্রেসিংটা যদি জোরদার হয়, যদি প্রেসটা হয়, তাহলে ইন্টারলকিংটা আরো ডিপলি হবে।
যত জোর প্রেস হবে তত জোর ইন্টারলক হবে, আর যত জোর ইন্টারলক হবে ফ্রিকশন আমার তত বেশি হবে। ঠিক আছে, তুমি এইখানে বুঝতে পারছো এই যে এইখানে নর্মাল রিঅ্যাকশনটা বেশি হবে কারণ কমন সারফেস বরাবর প্রেসিংটা বেশি হয়েছে। এটাই তো আমার কমন সারফেস ছিল। এটাই এটাই তো আমার কমন সারফেস ছিল। কমন সারফেস বরাবর প্রেসিংটা কিন্তু জোরদার হয়েছে। প্রেসিং যদি বেশি হয় তাহলে নর্মাল রিঅ্যাকশন বেশি হবে, আর নর্মাল রিঅ্যাকশন বেশি হলেই তুমি এখান থেকে বুঝতে পারছো ডিপ ইন্টারলক হবে। আর ইন্টারলক যদি ভালো রকম হয়, যদি আমার ইন্টারলক ভালো রকম হয় তাহলে ফ্রিকশন ফোর্সটা আমার বেশি হবে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম এই যে ফ্রিকশন ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিঅ্যাকশন। এই যে ফ্রিকশন ফোর্স is directly proportional to normal reaction। তাহলে এইখান থেকে বোঝা গেল F is directly proportional to N। তাহলে যদি স্ট্যাটিক ফ্রিকশন হয় তাহলে Fs, দেখো প্রপোর্শন সাইনকে যদি তুলতে হয় তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে যেটাকে আমি মিউ বলছি, আর যেহেতু স্ট্যাটিক তাই জন্য মিউ এস। যদি কাইনেটিক হয় তাহলে এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু এন হবে। এটা হচ্ছে স্ট্যাটিক। এটা হচ্ছে কাইনেটিক। এখন দেখো এই যে এটা লিখলাম না, এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশনের ভ্যালু। এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ভ্যালু, আর এটা হচ্ছে আমার কাইনেটিক ফ্রিকশনাল ভ্যালু। এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। তাহলে ফ্রিকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিঅ্যাকশন। এই ফ্রিকশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিঅ্যাকশন। প্রেসিং যত জোরদার হবে ফ্রিকশন ফোর্সের ভ্যালু তত বেশি হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম ফ্রিকশন ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিঅ্যাকশন। এখন এই প্রপোর্শন সাইনকে তুলতে হলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয় যেটাকে আমি মিউ বলি। যদি স্ট্যাটিক ফ্রিকশন হয় তাহলে সেটা মিউ এস হবে, যদি কাইনেটিক ফ্রিকশন হয় তাহলে সেটাকে মিউ কে বলতে হবে। ঠিক আছে, মিউটাকে কি বলা হচ্ছে? মিউটাকে বলা হয় ফ্রিকশন কোএফিসিয়েন্ট। এবারে আমরা জানি যে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কাইনেটিক ফ্রিকশনের থেকে বেশি হয়। এখন আমি এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন ধরি, এটাকে যদি 2 নাম্বার ইকুয়েশন ধরি, আর 1 আর 2 কে যদি ভাগ করি তাহলে এফএস বাই এফ কে স্ট্যাটিক ফ্রিকশন বাই কাইনেটিক ফ্রিকশন ইজ ইকুয়াল টু কত হবে? এন এন কেটে যাবে, এটা হবে মিউ এস ডিভাইডেড বাই মিউ কে। যেহেতু স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কাইনেটিক ফ্রিকশনের থেকে বেশি হয় তাহলে আমি বলতে পারি স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টের থেকে কিন্তু বেশি হবে। তাহলে দেয়ারফর মিউ এস ইজ গ্রেটার দেন মিউ কে। এটা হচ্ছে আমার এন্ড রেজাল্ট। এবারে তোমাদেরকে বুঝতে হবে এই মিউ ফ্রিকশন কোএফিসিয়েন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, ফ্রিকশন কোএফিসিয়েন্টের ইউনিট কি হয়, ফ্রিকশন কোএফিসিয়েন্টের ডাইমেনশন কি হয়। দেখো আমরা দেখছি যে ফ্রিকশন এফ, ফ্রিকশনাল ফোর্স এফ ইজ ইকুয়াল টু কত হয়? মিউ ইন্টু এন হয়। তাহলে মিউ ইজ ইকুয়াল টু এফ বাই এন হবে।
এবারে যদি আমি মিউ এর ইউনিট লিখতে যাই তাহলে সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের ইউনিট বাই নর্মাল রিঅ্যাকশনের ইউনিট। এটাও হচ্ছে ফোর্স, এটাও হচ্ছে ফোর্স, তাহলে ফোর্সের ইউনিট ডিভাইডেড বাই ফোর্সের ইউনিট, তাহলে মিউ আমার ইউনিটলেস হবে। এখান থেকে বুঝতে পারলাম মিউটা হচ্ছে ইউনিটলেস, ইউনিটলেস। যদি এবারে মিউ এর ডাইমেনশনকে বের করতে চাই তাহলে ফ্রিকশনাল ফোর্সের ডাইমেনশন ডিভাইডেড বাই নর্মাল রিঅ্যাকশনের ডাইমেনশন, দুটোই ফোর্স, তাহলে ফোর্সের ডাইমেনশন কেটে যাবে, তাহলে এটা আমার ডাইমেনশনলেস হয়ে যাবে। তাহলে ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তাহলে মিউ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এবারে এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, মিউ এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? ধরো একটা ব্লককে দুটো ডিফারেন্ট সারফেসে রাখলাম, তোমাদের প্রত্যেকের বাড়িতে মেঝে রয়েছে, মেঝের একটা পোর্শনে তুমি সাবান জল ফেলে দেবে আর একটা পোর্শনকে তুমি ড্রাই রাখবে। যে পোর্শনে তুমি সাবান জল ফেললে সেই পোর্শনটা স্লিপারি হয়ে যাবে। এবারে একটা স্পেসিফিক ব্লককে একবার সাবান জলে ভেজানো ফ্লোরের মধ্যে দিয়ে তুমি স্লাইড করাবে, একটা তুমি ড্রাই ফ্লোরে তুমি স্লাইড করাবে, তুমি দেখতে পাবে যে পোর্শনে তুমি সাবান জল ঢেলেছো সেটা হচ্ছে স্লিপারি, সেখানে ফ্রিকশন ফোর্সের ভ্যালু কম। ঠিক আছে, আমি তোমাকে ড্র করে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে একটা সারফেস, এটা হচ্ছে আরেকটা সারফেস, এইখানে একবার ব্লককে রেখেছি আর এখানে একবার ব্লককে রেখেছি। এটা হচ্ছে তোমার ড্রাই, এটা হচ্ছে তোমার ওয়েট। বুঝতেই পারছো এখানে নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু কত হবে? এইখানে নর্মাল রিঅ্যাকশন n ইজ ইকুয়াল টু mg হবে যদি এর মাসটা m হয়, আর এইখানেও নর্মাল রিঅ্যাকশন n ইজ ইকুয়াল টু mg হবে। এবারে অবজেক্টের মোশন যদি এই দিকে হয় তাহলে এইখানেও যে ফ্রিকশন লাগবে, ফ্রিকশনটা এই দিকে লাগবে, এখানেও ফ্রিকশনটা এই দিকে লাগবে। দেখো নর্মাল রিঅ্যাকশনের ফোর্স, নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু কিন্তু দুটো ফ্লোরের ক্ষেত্রেই সেম, কিন্তু ফ্রিকশনের ভ্যালু কি দুটো ফ্লোরের ক্ষেত্রে সেম হবে? অ্যান্সারটা হচ্ছে না। তুমি এইমাত্র বললে যে ফ্রিকশনের ভ্যালু কিন্তু ড্রাই সারফেসের ক্ষেত্রে বেশি হবে, আর যে পোর্শন তুমি তোমার ফ্লোরের যে পোর্শনে তুমি সাবান জল ছড়িয়েছো সেই পোর্শনে কিন্তু ফ্রিকশনের ভ্যালু কম হবে, অর্থাৎ ওয়েট পোর্শনে ফ্রিকশন নাম্বার কম হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যদি এনটা কনস্ট্যান্ট হয়, দুটো সারফেসের ক্ষেত্রে যদি এনটা কনস্ট্যান্ট হয়, তাহলে যে সারফেসের ক্ষেত্রে ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা বেশি সেই সেই পোর্শনে আমার মিউটা বেশি হবে, বা সেই সারফেসের ক্ষেত্রে মিউটা বেশি হবে। তাহলে নর্মাল রিঅ্যাকশনের কোনো একটা গিভেন ভ্যালুর জন্য যে সারফেসে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু বেশি হয় সেই সারফেসের জন্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বেশি হবে। বোঝা গেছে? তাহলে এখান থেকে লিখতে পারি মিউ ড্রাই ইজ গ্রেটার দেন, আচ্ছা মিউ ড্রাই এটা হচ্ছে তোমার মিউ ওয়েট, অবশ্যই মিউ ড্রাইটা বেশি হবে মিউ ওয়েটের থেকে। এবারে তোমাদেরকে এখানে তোমাদেরকে স্ট্যাটিক ফ্রিকশন পড়ানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে আমার সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স। স্ট্যাটিক ফ্রিকশন এটা হচ্ছে আমার সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স, এটা হচ্ছে আমার সেলফ
অ্যাডজাস্টেবল ফোর্স। আচ্ছা, এক্সটার্নাল ফোর্সের ভ্যালু যতক্ষণ পর্যন্ত ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত স্ট্যাটিক ফ্রিকশন এফএস এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সেম হয়। এটা আমি তোমাদেরকে একটু আগে বললাম, একটু আগে বলেছি। আর এই মাত্র দেখলাম যে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, মিউ এস ইন্টু এন হয়। এটাই লিমিটিং ফ্রিকশন। আর এফ ম্যাক্স is equal to limiting friction is equal to mu s into n হবে। আর যতক্ষণ পর্যন্ত এক্সটার্নাল ফোর্সের ভ্যালু লিমিটিং ফ্রিকশনের থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সমান হবে। আর যখন 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 এক্সটার্নাল ফোর্সের ভ্যালু লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি হবে, অর্থাৎ মিউ এস ইন্টু এন এর থেকে যখন বেশি হবে, তখনই অবজেক্ট স্লাইড করতে শুরু করবে, তখনই অবজেক্ট স্লাইড করবে। তখন আমার কি লাগবে না, তখন কাইনেটিক ফ্রিকশন লাগবে। আর তুমি জানো যে কাইনেটিক ফ্রিকশন হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, কাইনেটিক ফ্রিকশন হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স। বা কাইনেটিক ফ্রিকশনের ম্যাগনিটিউডটা হচ্ছে কনস্ট্যান্ট, যার ভ্যালু কত হয়, যার ভ্যালু হয় Fk is equal to mu k into n। তাহলে এটা তো বুঝতে পারলাম যে কাইনেটিক ফ্রিকশন হচ্ছে কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের ফোর্স আর এর ভ্যালু হয় মিউ কে ইন্টু এন। এইখানেই পড়লাম। এবারে স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স, আর যতক্ষণ পর্যন্ত এক্সটার্নাল ফোর্সের ভ্যালু লিমিটিং ফ্রিকশনের থেকে কম হবে ততক্ষণ পর্যন্ত স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সমান হবে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন এফএস এর ভ্যালুটা ভ্যারি করবে, এফএস বা স্ট্যাটিক ফ্রিকশন এর ভ্যালুটা ভ্যারি করবে 0 থেকে মিউ এস ইন্টু এন এখান পর্যন্ত ভ্যারি করবে। এটা কিন্তু খেয়াল রাখবে, হ্যাঁ, এটা খেয়াল রাখবে। এবারে তোমাদেরকে এখান থেকে যদি একটা অঙ্ক করাই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, অঙ্ক দিয়ে বোঝালে ব্যাপারটা ভালো বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে একটা সারফেস, এখানে একটা ব্লক রাখা আছে, ব্লকের মাস m is equal to
10 কেজি। আর এই ব্লক আর এই সারফেসের মধ্যে যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট, স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ এস ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5, আর কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ কে ইজ ইকুয়াল টু হচ্ছে 0.4। ঠিক আছে, এবারে এই ব্লকের উপরে ফোর্স লাগানো হচ্ছে এইদিকে। এবার ফোর্স যদি এইদিকে লাগাই আর এই সারফেস যেহেতু রাফ, তাহলে এই ব্লকের উপরে ফ্রিকশন আমার এই দিক বরাবর লাগবে। তাহলে এই ব্লকের উপরে ফ্রিকশন আমার এই দিক বরাবর লাগবে। এখন আমাকে বের করতে হবে এইদিকে আমি যদি ফ্রিকশনকে প্লট করি, আর এই দিক বরাবর যদি আমি এক্সটার্নাল ফোর্সকে যদি প্লট করি, তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে? এটা হচ্ছে তোমার ফ্রিকশনাল ফোর্স, আর এটা হচ্ছে তোমার এক্সটার্নাল ফোর্স। এখন দেখো লিমিটিং ফ্রিকশনের ভ্যালু কত হবে? এইখানে আমার লিমিটিং ফ্রিকশন is equal to mu s into n is equal to mu s into m into g, কারণ নরমাল রিঅ্যাকশন n is equal to mg হবে। এখন mu s এর ভ্যালু হচ্ছে 0.5, তাহলে ফ্রিকশনের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে তোমার 0.5, m এর ভ্যালু হচ্ছে 10, g এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এটা হয়ে গেছে 50। তাহলে বাইরে থেকে আমাকে অ্যাটলিস্ট 50 নিউটন ফোর্স লাগাতে হবে, তবেই আমার ব্লক মুভ করবে, আদারওয়াইজ ব্লক কিন্তু মুভ করবে না। এবারে যখন তুমি এর থেকে বেশি ফোর্স লাগিয়ে দেবে, তখন অবজেক্ট স্লাইড করতে শুরু করবে, আর স্লাইড করলেই আমার কাইনেটিক ফ্রিকশন লাগবে, তখন কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন লাগবে না। তাহলে কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কত হবে? কাইনেটিক friction is equal to mu k into n is equal to mu k into m into g। তাহলে কাইনেটিক ফ্রিকশন f k is equal mu k is equal to হচ্ছে 0.4, m is equal to হচ্ছে 10, g is equal to হচ্ছে 10, তাহলে এটা হয়ে গেছে আমার 40 নিউটন। ঠিক আছে, এবারে ফোর্সের ডিফারেন্ট ভ্যালুর জন্য আমি ফ্রিকশনের ডিফারেন্ট ভ্যালু কত হয় দেখব। এইদিকে আমি এক্সটার্নাল ফোর্স এফ এক্সটার্নাল লাগাবো, আর এইখানে আমি ফ্রিকশনের ভ্যালু স্মল এফ লিখব। দেখো আমাকে মুভ করাতে গেলে মিনিমাম 50 নিউটন ফোর্স লাগাতে হবে, তাহলে আমি 0 থেকে শুরু করব।
0, 10, 20, 30, 40, 50, 50.1, এখানে 0 লাগাবো, 10 লাগাবো, 20 লাগাবো, 30, 50, 50.1, 60, 80। আমার মেন বিষয় হচ্ছে এই জায়গাটাতে দেখবো যে কত ফ্রিকশন লাগছে। বাদ বাকি দেখো, যখন বাইরে থেকে কোনো ফোর্স লাগাইনি, যখন F ইজ ইকুয়াল টু 0 ছিল, যখন বাইরে থেকে কোনো ফোর্স লাগানো হয়নি, তখন এই অবজেক্টের মধ্যে কোনো স্লাইডিং টেন্ডেন্সিও তৈরি হয়নি। আর স্লাইডিং টেন্ডেন্সি তৈরি না হলে ফ্রিকশনের ভ্যালু 0 হবে, ফ্রিকশনের ভ্যালু আমার 0 হবে। ক্লিয়ার? কারণ একটু আগে দেখলাম স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু 0 থেকে μs ইন্টু n এই পর্যন্ত যে কোনো ভ্যালুর হতে পারে। এবারে যখন আমি 10 নিউটন ফোর্স লাগিয়েছি, যেটা কিনা ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে কম, তাহলে 10 নিউটন ফোর্স এই অবজেক্টকে সরাতে পারবে না, এই ব্লককে সরাতে পারবে না। তাহলে এখন যে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু হবে সেটা কিন্তু এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সমান হবে এবং তার ভ্যালুও 10 নিউটনই হবে। তাহলে এখানে আমার ফ্রিকশনাল ফোর্সও 10 নিউটন হবে। 30 যদি ফোর্স লাগাই, যেটা কিনা 50 থেকে কম, তাহলে এটাও অবজেক্টকে সরাতে পারবে না, তাহলে এখনো ফ্রিকশনাল ফোর্স আমার 30 লাগবে, এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সমান হবে। যদি 50 ফোর্স লাগাই, ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু 50, যদি ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু যদি 50 হয় আর বাইরে থেকে যদি 50 ফোর্সই যদি লাগাই, তাহলে এখনো অবজেক্ট স্লাইড করবে না, তাহলে এখনো ফ্রিকশনের ভ্যালু 50 নিউটনই হবে। এবারে 50 থেকে যদি একটু বেশি ফোর্স লাগাই, 50 থেকে যদি একটু বেশি 50.1 যদি লাগাই, তাহলে ফ্রিকশন ফোর্সের ভ্যালু তো 50 থেকে বেশি হওয়া পসিবল নয়। তাহলে এবারে কি হয়ে যাবে, অবজেক্ট স্লাইড করে যাবে। অবজেক্ট যদি স্লাইড করে তাহলে এখন আর স্ট্যাটিক ফ্রিকশন লাগবে না, এখন কাইনেটিক ফ্রিকশন লাগবে। আর কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কনস্ট্যান্ট হয়, যার ভ্যালু হচ্ছে 40 নিউটন। তাহলে এখন ফ্রিকশন আমার 40 নিউটন লাগবে। এবারে ফোর্স যদি 60 নিউটন যদি লাগাই, ফোর্স যদি আমি 60 নিউটন লাগাই, যেটা কিনা 50 থেকে বেশি, তাহলে এখনো অবজেক্ট স্লাইড করবে, কারণ অবজেক্টকে দাঁড় করানো পসিবল নয়, কারণ আমি ফোর্সটা ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি লাগিয়েছি। তাহলে এখন অবজেক্টের মধ্যে কাইনেটিক ফ্রিকশন লাগবে, যার ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 40 নিউটন। তাহলে এইখানেও ফ্রিকশন 40 নিউটন লাগবে, এইখানেও ফ্রিকশন আমার 40 নিউটন লাগবে। তাহলে লক্ষ্য করে দেখো, এত দূর পর্যন্ত অবজেক্ট আমার রেস্টে ছিল, তাহলে এইখানে আমার স্ট্যাটিক ফ্রিকশন লেগেছিল এফ এস। আবার দেখো, এইখানে অবজেক্ট কিন্তু স্লাইড করেছে, অবজেক্ট কিন্তু স্লাইড করেছে, তাহলে এইখানে কি লাগবে, আমার কাইনেটিক ফ্রিকশন লাগবে। এবারে কিন্তু আমার কাইনেটিক ফ্রিকশন লাগবে, আর কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট হয়। তাহলে তুমি দেখতে পাচ্ছ স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কিন্তু কোনো ফিক্সড ভ্যালু নাই। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স। যতক্ষণ পর্যন্ত এক্সটার্নাল ফোর্সের ভ্যালু 50 থেকে কম হয়েছে বা লিমিটিং ফ্রিকশনের থেকে কম হয়েছে, ততক্ষণ পর্যন্ত স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সমান হয়েছে। 0 ফোর্স লাগালে ফ্রিকশন 0, 10 লাগালে 10, 30 লাগালে 30, 50 লাগালে 50। এবার যখনই তুমি
লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি ফোর্স লাগিয়েছো, অর্থাৎ 50.1 লাগিয়েছো, তখন অবজেক্টকে আর দাঁড় করানো পসিবল হয়নি। অবজেক্টের মধ্যে কিন্তু স্লাইডিং তৈরি হয়েছে, আর স্লাইডিং তৈরি হলেই কিন্তু কাইনেটিক ফ্রিকশন হবে। আর কাইনেটিক ফ্রিকশন কত হচ্ছে 40 নিউটন, তাই জন্য এখানে 40 লেগেছে। 60-র ক্ষেত্রেও কিন্তু অবজেক্ট স্লাইড করবে, তাই কাইনেটিক ফ্রিকশন, আর একটিতেও স্লাইড করবে, তাই 40 নিউটন। বুঝতে পেরেছো? এবারে যতক্ষণ অবজেক্ট রেস্টে ছিল ততক্ষণ যে স্ট্যাটিক ফ্রিকশন ছিল তার ভ্যালুটা আমার এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সমান হচ্ছিল। তাহলে গ্রাফ দেখতে এরকম হবে। তাহলে এটা হচ্ছে মিউ এস ইন্টু এন, আর এটাই হচ্ছে আমার লিমিটিং ফ্রিকশন, এইটাই হচ্ছে আমার লিমিটিং ফ্রিকশন। আর এতদূর পর্যন্ত অবজেক্ট আমার রেস্টে আছে, আর এতদূর পর্যন্ত বাইরে থেকে ফোর্স যত লাগিয়েছো লিমিটিং তোমার স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুও কিন্তু সেম হয়েছে। আর যেহেতু অবজেক্ট রেস্টে আছে, তাই জন্য এখানে আমার লেগেছে স্ট্যাটিক ফ্রিকশন এফএস, আর এইখানে এক্সটার্নাল ফোর্সের ভ্যালু স্ট্যাটিক ফ্রিকশনের সঙ্গে সমান হয়েছে। তাই জন্য এই অ্যাঙ্গেলটা আমার 45 ডিগ্রি হবে। এবারে যখন তুমি এক্সটার্নাল ফোর্সের ভ্যালু লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি দিয়েছো, তখনই অবজেক্ট স্লাইড করবে, আর অবজেক্ট স্লাইড করলেই কাইনেটিক ফ্রিকশন লাগবে, আর কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু আমার লিমিটিং ফ্রিকশনের থেকে কম হয়, আর তার ভ্যালুটাও কনস্ট্যান্ট হয়। তাহলে এইখানে যে ফ্রিকশন লাগছে সেটা হচ্ছে মিউ কে ইন্টু এন লাগছে, মিউ কে ইন্টু এন, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এখানে কি হচ্ছে, অবজেক্ট স্লাইড করছে, তাই জন্য এখানে আমার কাইনেটিক ফ্রিকশন লেগেছে। এখানে অবজেক্ট স্লাইড করছে বলে এখানে আমার কাইনেটিক ফ্রিকশন লেগেছে, যার ভ্যালু মিউ কে ইন্টু এন এর সঙ্গে সমান হচ্ছে। তুমি তাহলে লক্ষ্য করে দেখো, এই রিজিয়নে অবজেক্ট রেস্টে ছিল, আর রেস্টে থাকার জন্য অবজেক্টের উপরে যে স্ট্যাটিক ফ্রিকশন লাগছিল তার ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট ছিল না। যখন যেমন যেমন ফোর্স লেগেছে তখন তেমন তেমন স্ট্যাটিক ফ্রিকশন লেগেছে, আর প্রত্যেক মুহূর্তে ফোর্সের সঙ্গে স্ট্যাটিক ফ্রিকশন সমান হয়েছে বলে এই অ্যাঙ্গেলটা আমার 45 ডিগ্রি হয়েছে। এবার স্ট্যাটিক ফ্রিকশন বেড়েছে একটা লিমিট পর্যন্ত, তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুকে আমি লিমিটিং ফ্রিকশন বলবো। আর যখন এক্সটার্নাল ফোর্সের ভ্যালু লিমিটিং ফ্রিকশনের থেকেও যখন বেশি হয়েছে, তখন অবজেক্ট স্লাইড করেছে, আর স্লাইড করলে আমার কাইনেটিক ফ্রিকশন লাগে, যার ভ্যালু এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু এন হয়। আর তোমরা প্রত্যেকে জানো যে কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু স্ট্যাটিক ফ্রিকশনের থেকে কম হয়, কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু লিমিটিং ফ্রিকশনের থেকে কম হয়। কেন হয় না হয় তোমরা জানো, আমি গ্রাফ দিয়ে ব্যাপারটা এক্সপ্লেন করলাম, আর এই গ্রাফটাকে আমি তোমাদেরকে একটা অঙ্কের মাধ্যমে বোঝালাম। তোমাকে আরেকবার গ্রাফটা আমি বুঝিয়ে দিচ্ছি, মানে রিভাইজ করিয়ে দিচ্ছি। এইদিকে আমি ওয়াই অ্যাক্সিসে আমি ফ্রিকশনকে প্লট করব, এক্স অ্যাক্সিসে আমি এক্সটার্নাল ফোর্সকে প্লট করব। এটা হচ্ছে ফ্রিকশন, এইদিকে হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স। যতক্ষণ অবজেক্ট রেস্টে ছিল, স্লাইড করেনি,
ততক্ষণ পর্যন্ত আমার কাইনেটিক স্ট্যাটিক ফ্রিকশন লেগেছিল। আর স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটাকে আমি লিমিটিং ফ্রিকশন বলবো। এইখানে লেগেছে লিমিটিং ফ্রিকশন। যার ভ্যালু হয়েছে মিউ এস ইন্টু এন। এবারে অবজেক্টের উপরে যে ফ্রিকশন লেগেছে সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এখানে লেগেছে আমার কাইনেটিক ফ্রিকশন। যার ভ্যালু মিউ কে ইন্টু এন এর সঙ্গে সমান হচ্ছে। এইখানে আমার অবজেক্ট ছিল রেস্টে, এখানে আমার অবজেক্ট ছিল রেস্টে, তাই জন্য স্ট্যাটিক ফ্রিকশন লাগছিল। এইখানে আমার অবজেক্ট ছিল মোশনে বা অবজেক্ট স্লাইড করছিল, তাই জন্য এখানে আমার কাইনেটিক ফ্রিকশন লেগেছিল। ঠিক আছে, বাস গল্প শেষ। তো চলো মোটামুটি স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন কি, ফ্রিকশন কখন লাগে, ফ্রিকশনের ভ্যালু কত হয়, ফ্রিকশনের ডিরেকশন কি করে বের করতে হয়, সমস্ত থিওরিটিক্যাল পোর্শনটা আমি একটা লেকচারে শেষ করলাম। নেক্সট লেকচারে আমরা ফ্রিকশন থেকে শুধুমাত্র অঙ্ক করব। আমি কি বলেছিলাম, ফ্রিকশনের বেসিক থিওরিটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে ফ্রিকশনের সব অঙ্ক খুব ভালো করে করতে পারবে, কারণ ফ্রিকশনে নতুন কিছু নেই, জাস্ট কিছু থিওরি রয়েছে। বাদবাকি নিউটনস লজ অফ মোশনে যে ফ্রি বডি ডায়াগ্রাম তোমরা শিখেছিলে সেখানে শুধুমাত্র মানে এখানে শুধুমাত্র ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্ট লাগবে, শুধু একটা এক্সট্রা ফোর্স ফ্রিকশন লাগবে। আর যা যা থিওরি ফ্রিকশন করতে লাগবে সেই সমস্ত থিওরি কিন্তু এই গ্রাফের মধ্যে আছে। এই গ্রাফটা যদি ভালো করে বুঝতে পারবে, এই গ্রাফটা দেখে দেখে যে এটা রিয়েলাইজ করতে পারবে কখন স্ট্যাটিক ফ্রিকশন লাগবে, কখন কাইনেটিক ফ্রিকশন লাগবে, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কত হবে, এই জিনিসগুলো যদি ভালো করে গ্রিপ আনতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলো খুব ইজি লাগবে, একদম কঠিন লাগবে না। আর আমার কথায় বিশ্বাস কেন করতে হবে, এই লেকচার ভালো করে রিভাইজ করে এসো, তারপরে যখন নেক্সট লেকচারে অঙ্কগুলো করবে তখন নিজেরাই বুঝতে পারবে। কিন্তু হ্যাঁ, নিউটনস লজ অফ মোশন ভালো করে করতে পারা চাই। ঠিক আছে, তো চলো আজকের লেকচার এখানে এন্ড করছি, নেক্সট লেকচারে ফ্রিকশনের অঙ্কগুলো একদম করবো। ঠিক আছে, চলো আজকে বাই।